একটু চেক করে নিই। হ্যাঁ, মাশাআল্লাহ আছে। ওকে। তো বাংলাদেশে আসলে শুভ সন্ধ্যা, এবং যারা আমেরিকান প্রবাসী আছে তাদের জন্য শুভ সকাল বলে শুরু করছি। আমাদের আজকের আসলে আলোচনার যে মূল বিষয়, যে হায়ার এডুকেশন ইন ইউএস অ্যান্ড সাকসেসফুল কেস স্টাডি অ্যাট উগান্ডা ফর দ্য পারপাস অফ দ্য কোভিড-19 অ্যাকচুয়ালি। তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। স্পেশালি ইউএসএ থেকে খুব মোটামুটি একটা আর্লি মর্নিং, ঘুম থেকে উঠেই এখন সবাই একটু শুটিং করা লাগছে বেসিক্যালি। লাইভ ক্যামেরা অ্যাকশনের দিকে যাচ্ছি আমি। তো এনিওয়ে আসলে এখানে জিয়া রহমান ভাই খুবই আগ্রহী হলো আমি যখন বলার পরে বলছে হ্যাঁ ঠিক আছে, যে আসলেই আমরা ইউএসএ তে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে আসলে তারা সেটাকে ফেল করছে টু কন্ট্রোল দ্য কোভিড-19 অ্যাকচুয়ালি, বাট অন দ্য আদার হ্যান্ড আমরা অনেক ক্ষেত্রে উগান্ডাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করি, অনেকে জানা থাকে না আসলে ওরা কিভাবে দেখেন কতটুকু স্ট্রিক্টলি কোভিড-19টা মেনটেন করছে। সেই জিনিসটাই আমরা আগে শুনবো, এরপরে আমরা ধীরে ধীরে হায়ার স্টাডি ইন ইউএস এর দিকে যাব। তো আমি যেহেতু এখন উগান্ডার টাইম হচ্ছে অ্যাকচুয়ালি ইফতারের একটু পরে ইফতার হতে পারে, তাই না? তো আমি এখন অনুরোধ করছি জিয়া রহমান, ডক্টর জিয়া রহমান ভাইকে, যে ওনার উগান্ডাতে আসলে এই কোভিড-19টা কন্ট্রোল করার জন্য কি কি আসলে স্টেপ নিয়েছেন, তাদের এখন বর্তমান অবস্থাটা কি? ধন্যবাদ প্রফেসর আবু জাফর আহমেদ বকুল, আসলে আজকের এই লাইভ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে ধন্যবাদ। আমি আসলে আমার চাকরির সুবাদেই এই পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় অবস্থান করছি। আপনারা হয়তো অনেকে জানেন যে উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই কিন্তু এই উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব মিলিয়ে কিন্তু প্রবাস জীবন। তারপরেও এই কোভিড-19 আসলে আমাদের এই করোনা সারা 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 বিশ্বে যে এই উদ্ভূত যে করোনা পরিস্থিতি, তা আসলে আমাদের সকলকে কিন্তু উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। আপনারা এবং এবং এই কোভিড এটা একটা শুধুমাত্র কোনো জাতীয় পর্যায়ের কোনো সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। এবং এবং প্রত্যেক দেশেই কিন্তু তার নিজ নিজ অবস্থান থেকে এই কোভিড-19 মোকাবেলার জন্য প্রত্যেকেই সচেষ্ট, কিন্তু সফলতার পরিস্থিতি কিন্তু এক একটা দেশে এক এক রকম। তবে সেই দিক থেকে আমি আমি একটু একটু ভিন্নভাবে আফ্রিকা কিভাবে এই কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা করছে তার কিছু দিক আমি তুলে ধরতে চাচ্ছি। প্রথমেই যে জিনিসটা আসলে আমি বলতে চাই, যে আপনারা হয়তো জানেন যে আফ্রিকা স্বাস্থ্য ঝুঁকির দেশগুলির মধ্যে অন্যতম একটি বড় মহাদেশ হচ্ছে আফ্রিকা, যেখানে তারা প্রতিনিয়তই বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকির মোকাবেলা করছে। যদি আমি বলি, একটি স্পষ্ট করে বলি, আপনারা জানেন যে ম্যালেরিয়া যে মহামারী আকার ধারণ করেছিল আফ্রিকাতে, প্রচুর মানুষ সেখানে ম্যালেরিয়া আক্রান্ত হয় এবং এখনো ম্যালেরিয়া একটি বড় সমস্যা আফ্রিকার জন্য। এবং তারপরেও এইচআইভি একটি বড় একটি সমস্যা এখানে। এর পাশাপাশি আপনি জানেন ইবোলা ভাইরাস, যেখানে মৃত্যু হার 80 থেকে 90%, সেটাও একটি বড় প্রকট সমস্যা আফ্রিকা। তো সুতরাং এই আফ্রিকা কিন্তু এই ধরনের বড় বড় ডিজাস্টার গুলি কিন্তু তারা হ্যান্ডেল করতেছে। সুতরাং সেই দিক থেকে তাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্টের সক্ষমতা আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে এই ধরনের কোনো ডিজাস্টার হ্যান্ডেল করেনি তাদের চেয়ে অনেক বেশি তারা সক্ষম।
তো সেই দিক থেকে যে জিনিসটা আমি এখানে খুব কাছ থেকে লক্ষ্য করেছি, যে করোনা করোনা সংক্রমিত হওয়ার পর, কোভিড-19 আসার পরে যে যে পদক্ষেপগুলি এখানে নেওয়া হয়েছে, যেটা আসলে করোনার বিস্তারকে এখানে সেভাবে মানে সেই বিস্তারটাকে অনেকাংশে রোধ করতে সক্ষম হয়েছে, সেই বিষয়গুলি একটু আমি বলতে চাই। এবং এই করোনা সংক্রমিত না হওয়ার যে অন্যতম কারণ আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে সরকারিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তা কঠোরভাবে কার্যকর করা। এই বিষয়টা আমি দেখেছি যে আসলে তারা যেহেতু এই ধরনের এপিডেমিক এবং প্যান্ডেমিক সিচুয়েশনগুলি তারা হ্যান্ডেল করে আসছে দীর্ঘদিন যাবৎ, সুতরাং তারা কিন্তু প্রথমেই যখন এই কোভিড এর বিষয়টা আসে, তখন তারা এটাকে প্রথমে খুব গুরুত্ব সহকারে দেখে সরকারি পর্যায়ে থেকে। এবং তারা প্রথম দিনই, যেদিনই এটা এটা এখানে ডিটেক্ট হয়, সেদিন থেকে কিন্তু সরকারি পর্যায়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু এটা নিয়ে খুবই তৎপর ছিল, এবং তারা প্রথম থেকেই অত্যন্ত ওয়েল কোঅর্ডিনেটেড ওয়েতে তারা কার্যকর ভূমিকাগুলি নেয়। এবং সেই ভূমিকাগুলির মধ্যে চোখে পড়ার মতো বেশ কয়েকটি কথা আমি আসলে বলতে চাই। সেটি হচ্ছে, আমি প্রথমেই দেখেছি যেদিন এখানে ধরা পড়লো কোভিড-19 ফার্স্ট ডিটেক্টেড হলো, সেই দিনই সমস্ত এয়ারপোর্ট এবং বর্ডারে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা, এবং সেইখানে তারা যারা বিদেশ থেকে আসছেন এয়ারপোর্টে তাদেরকে চেক করে যাদেরকে সন্দেহ হয়েছে প্রত্যেককেই কিন্তু এখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখানে কোনো রকম হোম কোয়ারেন্টাইন ফলো করা হয়নি, এখানে করা হয়েছে স্ট্রিক্টলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। এবং সেইখানে দুটো অপশন এখানে সরকার থেকে রেখেছে তারা। একটি হচ্ছে যে আপনি যদি তারা মনে করেছে যে আপনার কোভিড হওয়ার সম্ভাবনা আছে, এবং তারা বিদেশ থেকে আসার পরে আপনাকে ফার্স্ট তারা দুটো অপশন, একটি হচ্ছে যে আপনাকে সরকারি হাসপাতালে আপনি থাকতে পারেন 14 দিন, অথবা আপনি আপনার পছন্দ মতো হোটেলে থাকতে পারেন। সেখানে সরকার 10টি হোটেল নির্ধারণ করে দিয়েছে, যেখানে আপনি হোটেলে থাকবেন। হোটেলে আপনার সমস্ত রকম সরকারি যে 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 ডাক্তারি ব্যবস্থাপনা সেটা করা হবে, এবং সেখানে কিন্তু আপনি হোটেলের বিলটা আপনি পে করবেন, এবং সেটা $100 থেকে $200 পার ডে। তো সুতরাং এখানে কিন্তু প্রথমেই এই কঠোর ব্যবস্থাটি নেওয়া হয়েছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের জন্য। এবং বিগত তার পূর্বে যারা ধরেন 14 দিন পূর্বে যারা অলরেডি চলে আসছে এখানে এই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের বাইরে, তাদেরকে ঠিকানা খুঁজে বের করে তাদেরকে বাসায় গিয়ে তাদের স্যাম্পল নিয়ে তাদের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তো এইটা, এবং এই বর্ডার গুলিতে আপনারা জানেন যে এই উগান্ডার আফ্রিকার পূর্ব আফ্রিকা দেশের মধ্যে উগান্ডা বিস্তৃত হচ্ছে, তানজানিয়া, রুয়ান্ডা, দেন কেনিয়া, দেন সাউথ সুদান, কঙ্গো। তো এখানে যেহেতু উগান্ডাতে কোনো সি পোর্ট নাই, এখানে মেনলি পণ্যগুলি আসে কেনিয়ার পোর্ট হয়ে এবং তানজানিয়া পোর্ট হয়ে। তো সুতরাং ওই বর্ডার গুলিতে তারা বর্ডার ব্যবস্থাটা জোরদার করে, এবং ওই বর্ডারে তারা প্রত্যেককে টেস্ট করে, এবং সেখানে ঠিক একইভাবে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনটা তারা ফলো করে। তো এই যে একটি চোখে পড়ার মতো বিষয় যে তারা খুব স্ট্রিক্টলি এখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনটা ফলো করতে পেরেছে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, ধরা পড়ার পরপরই তারা লকডাউন ব্যবস্থা কার্যকর করে, এবং আজকে তৃতীয় ধাপে লকডাউন চলতেছে। প্রথমে 14 দিন ছিল, তারপরে 21 দিন, আজকে আবার 14 দিন চলছে। 19শে মে পর্যন্ত এই লকডাউনটি চলবে। তো এই লকডাউন ব্যবস্থা বলতে এখানে যে লকডাউনের মধ্যে পুরোপুরিভাবে কার্যকর করা হয়েছে এখানে, এবং সেটা চলছে এখানে। আপনার প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে সকাল 6:30 পর্যন্ত কারফিউ, এবং কারফিউর মধ্যে বাইরে চলাফেরার কোনো রকম সুযোগ এবং স্কোপ এখানে নাই। এখানে কারফিউ খুব কঠিনভাবে পালন করা হয়। যদি কারফিউর মধ্যে কাউকে বাইরে গেলে সরাসরি এখানে পুলিশ সরাসরি গুলি করতে পারে। তো সেই ধরনের কারফিউ এখানে চলছে। এবং লকডাউনের মধ্যে যেদিনই লকডাউন ঘোষণা করে সেদিনই থেকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। সুতরাং আপনার কিন্তু লকডাউন ঘোষণা করার পর আপনার বাড়িতে চলে যাওয়ার কিংবা কোথাও যাওয়ার সেই সুযোগটা নাই, সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। এবং যেটা হয়েছে, ফলে আমরা যেখানে আছি আমাদেরকে সেখানে অবস্থান করতে হচ্ছে। শুধুমাত্র সরকার জরুরি ব্যবস্থা চালু রাখার জন্য স্টিকারের ব্যবস্থা করেছে, এবং এখানে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এন্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে স্টিকার সাপ্লাই করেছে। আমাদেরকে আবেদন করতে হয়েছে যে আমরা জরুরি কাজে আমাদের ভেহিকেল গুলি চালু রাখতে চাই, এবং তারা যদি মনে করে যে না করেছে যে এই প্রতিষ্ঠানগুলিকে স্টিকার দেওয়া দরকার, তারা সেখানে স্টিকার গুলি দিয়েছে, এবং শুধুমাত্র স্টিকার যারা পেয়েছে সেই গাড়িগুলি এখন কিন্তু পথে চলতেছে।
কোন রকম মোটরসাইকেল চলতে পারবে, কিন্তু মোটরসাইকেলে কোনো যাত্রী নিতে পারবে না, কাউকে সঙ্গে চলতে পারবে না, সাইকেল চলবে এখানে। পাশাপাশি যেটা যে সোশ্যাল ডিস্টেন্সিং যে বিষয়টা, যেটা এবং শুধুমাত্র এখানে খাবারের দোকান, ঔষধের দোকান এবং বাজারগুলি খোলা আছে। বাজার বলতে শুধুমাত্র খাদ্যপণ্যের বাজার, সবজির বাজার, মাছের বাজার, শাকসবজির বাজার, সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করা হচ্ছে। এবং বড় বিষয় যেমন আপনার এখানে টোটাল আক্রান্ত সংখ্যা কয়টা, মানে কতজন শনাক্ত করা হয়েছে? যে আমি ওই বিষয়টাতে আসছি, তার আগে আমি একটু বলে নিচ্ছি যে কি কি পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। এবং আমি কিন্তু বাজারে আজকেও গিয়েছিলাম বাজারে, এবং বাজারে ঢোকার আগে যে ব্যবস্থাটা আমি দেখলাম, বাজারে ঢোকার আগে প্রথমে আমাকে হাত ধুতে হয়েছে, তারা আমার টেম্পারেচার দেখছে, এবং তারপরে আমাকে বাজারের ভিতরে যেতে হয়েছে। এবং বাজারের ভিতরে তারা বিভিন্নভাবে মার্কিং করে দিয়েছে, এবং সেখানে দড়ি টাঙিয়ে, যাতে আমি একদিক দিয়ে ঢুকবো, আরেক দিক দিয়ে বাড়াবো, একখানে যাতে কেউ কারো সংস্পর্শে আসতে না পারে, সে ধরনের ব্যবস্থাটা করা হয়েছে বাজারে। এটা হলো কাঁচা বাজারের বিষয়। পণ্য চলাচলের গাড়িগুলি চালু আছে। সুতরাং এই যে, এবং যে দোকানগুলি খোলা আছে, প্রত্যেক দোকানের সামনে কিন্তু এখানে হাত ধোয়ার ব্যবস্থাটা রাখা হয়েছে, এবং হাত ধোয়া অথবা স্যানিটাইজার, এটা আপনাকে নিয়ে তারপরে দোকানে ঢুকতে হচ্ছে। তো এই বিষয়গুলি কিন্তু সরকারিভাবে খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ এখানে, এবং প্রত্যেককেই বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। তো সেই জিনিসটাও ঠিকমতো স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজকে গতকাল পর্যন্ত এখানে আক্রান্তর সংখ্যা 101, এবং 101 জনের মধ্যে 55 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত কেউ মারা যায়নি এখানে। এবং প্রথম দিকে যখন এটা জাস্ট আক্রমণ শুরু হয়, তখন কিন্তু স্যাম্পল টেস্টের পরিমাণ ছিল 500 থেকে 1000। এখন এই স্যাম্পল টেস্ট রেগুলার হচ্ছে, 3,500 থেকে 4,000 স্যাম্পল তারা টেস্ট করতেছেন। এবং মেইনলি স্যাম্পলগুলি টেস্ট করতেছেন দুটোভাবে, যারা কোভিড রিলেটেড হতে পারে, আপনার যেমন বর্ডার দিয়ে যারা আসতেছে, এখন শুধুমাত্র কার্গোগুলি চালু আছে, আপনার কার্গো ড্রাইভার থেকে টেস্ট করা হচ্ছে। এবং ম্যাক্সিমাম যারা ডিটেক্টেড, তারা কিন্তু এই ট্রাক এবং লরি ড্রাইভার এখন পর্যন্ত যারা ডিটেক্টেড হয়েছে। এর বাইরেও তারা কমিউনিটিতে বিভিন্ন রকম টেস্ট করতেছে। কমিউনিটিতে কারো জ্বর থাকলে তাকে টেস্ট করতেছে। এখন পর্যন্ত কোনো কমিউনিটিতে কেউ এখন পর্যন্ত ডিটেক্টেড হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই পদক্ষেপগুলি নেওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত এই করোনার যে দ্রুত বিস্তারটা, এই বিস্তারটা কিন্তু ঠেকানো গেছে। তো আমার কাছে মনে হয়েছে যদি সরকার যে এই ব্যবস্থাগুলি যদি ঠিকমতো ধরে রাখতে পারে, তাহলে হয়তো করোনার দ্রুত বিস্তারটা ঠেকানো সম্ভব হবে। কিন্তু বড় যে বিষয় যেটা হচ্ছে আসলে সেটা, বিশেষ করে যারা দিন আনে দিন খায় এখানে, তাদের অবস্থা আসলে খুবই করুণ অবস্থা সত্যিকার অর্থেই। তো এই বিষয়টার জন্য সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে, তার মধ্যে হচ্ছে তাদেরকে খাবার সরবরাহ ব্যবস্থা করতেছে সরকারি পর্যায় থেকে। যদিও এটা এখনো যথোপযুক্ত না, তারপর তারা চেষ্টা করতেছে। এর বাইরে যেটা হয়েছে যে প্রতি সপ্তাহে এখানে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, সে কিন্তু প্রতি সপ্তাহে জনগণের সম্মুখে আসতেছে, সে টিভিতে বক্তব্য দিচ্ছে, এবং করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছে, এবং করোনা সম্বন্ধে সচেতন করতেছে জনগণকে। প্রতি সপ্তাহেই প্রেসিডেন্ট টিভিতে আসতেছে, এবং তারা বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে, পোস্টার, লিফলেট, ব্যানার, বিভিন্ন এনজিও দেরকে সম্পৃক্ত করে তারা জনগণকে সচেতন করতেছে, এবং জানাচ্ছে যে এর ভয়াবহতা কতটুকু হতে পারে। ফলে এই মানুষের ভয়াবহতার বিষয়টা শুনে মানুষ কিন্তু এখন আতঙ্কিত হওয়ার পরিবর্তে মানুষ সচেতন হয়েছে এখানে, যেটা আমার কাছে মনে হচ্ছে। এখানকার জনগণ যথেষ্ট সচেতন, এবং এই সরকারের যে উদ্যোগ এবং জনগণের সচেতনতা, এই দুটোর সমন্বয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং কার্যকরী দ্রুত পদক্ষেপ নেওয়া, পদক্ষেপ বাস্তবায়ন করা, এবং এই ফলো আপটা ঠিক মতো রাখা, এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত করোনা এখানে তেমন ব্যাপক হারে বিস্তার লাভ করেনি। যদিও 4 কোটির জনসংখ্যা এই দেশে মাত্র, আয়তনের দিক থেকে বাংলাদেশে ডবলের বেশি। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে যদি এই পদক্ষেপগুলো অব্যাহত থাকে, তাহলে হয়তো বা এই করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে এই পূর্ব আফ্রিকার এই দেশ উগান্ডা হয়তো করোনা ঝুঁকি মুক্ত থাকতে পারবে। জি মুকুল ভাই। জি জি, ডক্টর জিয়াউর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আসলে সাকসেসফুল একটা যে কেস সারা ওয়ার্ল্ডে, আমার ধারণা যে উনি আসলে কি অ্যাকশন, কি কস্টিং দিয়ে আসলে যেগুলো দেশ নেয়, তাহলে আসলে কিছুটা হলেও এই জিনিসটা কন্ট্রোল থাকে, সেটা আসলে অনেক দেশগুলোতে এটা আসলে ব্যর্থ হয়েছে।
যাই হোক, আসলে এখন আমরা একটু হায়ার এডুকেশনের দিকে যাই, ঠিক আছে? তো আসলে বাস্তব তোমার কি প্রিপারেশন হচ্ছে নাকি শেষ? ওকে। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন লোড দিতে পারি তোমাকে? হ্যাঁ, শিওর। ওকে, ফাইন। তো এখন আসলে আমাদের যে হায়ার স্টাডি, বিশেষ করে মাস্টার, আমি বেশি রিকোয়েস্ট করবো যে আসলে আমরা মাস্টার্স পর্যায়ে ইউনিভার্সিটিতে আসলে আমাদের কী ধরনের অপরচুনিটি এবং বাংলাদেশের যারা স্টুডেন্ট তাদের জন্য আসলে কী করণীয় বা তাদের যে কি প্ল্যানিং, যারা আসলে ইউনিভার্সিটি মাস্টার্স বা এমবিএ করতে চায় এই ধরনের একটা step। তো এখানে আমি আসলে বিনীত অনুরোধ জানাচ্ছি ওমর আব্দুল্লাহ ভাস্কর, বর্তমানে সায়েন্টিস্ট হিসেবে আছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা বাংলাদেশ থেকে যারা যাই, তাই না, আমরা বাংলাদেশ থেকে আমরা অনেক সময় দেখি সাউথ ফ্লোরিডায় এত ডিজনি ওয়ার্ল্ড আছে, দেখা চলে গেলাম। বিষয়টা তার আর কি কি জিনিস ইনস্টিটিউশন আর কি কি জিনিস দেখলে আসলে আমরা সিলেক্ট করতে পারি যে সাউথ ফ্লোরিডায় এই ইউনিভার্সিটিটা আমার সাথে ম্যাচ করবে বা আমি এটাতে পড়লে কিছুটা হলে আমার অপরচুনিটিটা বেশি থাকে। তো ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ মুকুল ভাই। এক্সিস্টিং যারা স্টুডেন্ট এখানে আছে তাদের আসলে দেয়ার কন্টিনিউইং দেয়ার এডুকেশন, বাসা থেকে তারা এখন পর্যন্ত অনলাইন এডুকেশনে চালিয়ে যাচ্ছে। কিন্তু সামনে যারা নতুন স্টুডেন্ট আসার কথা ছিল, সামনে ফল সেমিস্টারে বা সামারে খুব কমই আসছে এখানে, বাট ফলে যাদের আসার কথা ছিল তাদের ক্ষেত্রে জিনিসটা আসলে এবার পুরোপুরি ডিফারেন্ট একটা পরিস্থিতি হচ্ছে যাচ্ছে। কিছু কিছু এখন এখানে এরকম নিয়ম, ইন্টারন্যাশনালের জন্য একটা নিয়ম আছে যে তারা হলো গিয়ে সবগুলো কোর্সই তারা অনলাইনে নিতে পারবে না, তাদেরকে বেশ কিছু ক্লাস হলো গিয়ে ফেস টু ফেস ক্লাস নিতে হবে। তো যে কারণে হলো গিয়ে ইজ গেটিং ডিফিকাল্ট ফর দ্য নিউ স্টুডেন্টস যারা আসতে যাচ্ছে, যে তাদের সামনে আসলে কি হতে যাচ্ছে, তারা কি আসলে কলেজ জয়েন করতে পারবে কি পারবে না। তো এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে ফল সেমিস্টারে হয়তো বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে না এখানে, কিন্তু আবার যদি কোনো চেঞ্জ আসে প্রসেসে, যে তারা যদি আসলে অনলাইনে ক্লাস স্টার্ট করতে পারে, এই ধরনের লেজিসলেটিভ কোনো চেঞ্জ আসে, তাহলে হয়তোবা সামনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফ্রম তাদের নিজ দেশ থেকে অনলাইনে ইনিশিয়ালি কিছু সেমিস্টার কমপ্লিট করে তারপরে হয়তোবা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারপরে তারা ইউএসএ তে এসে তারপর তারা পড়াশোনা করতে পারে। তবে এখন পর্যন্ত সেই ডিসিশনটা আসেনি। তো আমরা যেটা এক্সপেক্ট করছি যে ফল সেমিস্টারে আসবে না, এটা মোটামুটি কনফার্ম, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে ফিজিক্যালি এসে পড়াশোনা কন্টিনিউ করবে, সেটা হওয়ার কথা হবে না। এবং সেটা এটলিস্ট বাংলাদেশের জন্য সেটা কবে হবে সেটা নিয়ে আমি আসলে একটু ওয়ারিড। কারণ বাংলাদেশের কমিউনিটি ট্রান্সমিশনটা এত বেশি মাত্রায় সামনের দিকে হওয়ার ঝুঁকিটা রয়ে গিয়েছে। হু বিভিন্নভাবে ওয়ার্ন করছে। সো সেক্ষেত্রে আমার একটু আসলে ভয় আছে যে হয়তোবা তারা ইন্টারন্যাশনাল আ স্টুডেন্টদের জন্য ফ্লোরটা ওপেন করবে হয়তোবা ডিপেন্ডিং অন কান্ট্রি সিচুয়েশন। সেই কান্ট্রিতে করোনার বিস্তার ওই মোমেন্টে কিরকম, সেগুলোর উপর ভিত্তি করে হয়তোবা সামনে বিভিন্ন কান্ট্রি গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন করবে। যেমন আমরা অলরেডি একটা রিসার্চ করছি যে আমাদের ফেস টু ফেস ক্লাসগুলো আমরা কবে ওপেন করতে পারি। এখানে জিনিসটা এভাবে হচ্ছে যে আমরা একেকটা এরিয়ার COVID-19 এর গ্রোথ কিরকম, আমরা কি এখন স্ট্যাগনেন্ট অবস্থায় আছি নাকি এখনো হলো গিয়ে ইনক্রিজ করছে আমাদের নাম্বার অফ কেসেস, আমাদের স্টুডেন্টদের ডিস্ট্রিবিউশনটা কিরকম, যে স্টুডেন্টদের এই এখনকার যেই সিচুয়েশন তাতে তারা কতজন নিউ ইয়র্কের দিকে চলে গিয়েছে, তারা কতজন ফ্লোরিডার বাইরে চলে গেছে, এগুলোর উপর বেস করে হলো গিয়ে আমরা সিচুয়েশনের ক্রিটিক্যালিটি ডিটারমাইন করছি, যে whether they can come here for the face to face classes. সো যেই জিনিসটা আসলে সামনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হওয়াটা আমি মনে করি স্বাভাবিক, যে তারা হলো গিয়ে কান্ট্রি সিচুয়েশনের উপর ভিত্তি করে আসলে হলো গিয়ে একটা কান্ট্রি ওপেন করবে। তারা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল যে কোনো ট্যুরিস্ট বলেন বা যে কোনো বিজনেস পারপাসে বলেন, তারা এখানে আসতে পারবে কি পারবে না। তো এখন পর্যন্ত আমার প্রজেকশন হলো গিয়ে দ্য ফিউচার ইজ ভ্যাকসিন আসা পর্যন্ত বা ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন হওয়া পর্যন্ত
আহ, আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আসলে নাম্বার অফ কেসেস আমরা এই জিনিসটাকে সংক্রমণটা ঠেকাতে পারছি কিনা, কিংবা সামনে আহ, একটা কান্ট্রি ড্রাগ আবিষ্কার হওয়ার পরে যে একটা কান্ট্রি সেফ হয়ে যাচ্ছে কিনা সেটার উপর হয়তো ভিত্তি করবে অনেক কিছু। সো এই মোমেন্টে আসলে তেমন কিছু বলা যাচ্ছে না যে সামনে ঠিক কবে নাগাদ ইন্টারেস্ট স্টুডেন্টদের জন্য আবার ইউএসএ ওপেন হবে। হ্যাঁ ভাস্কর, এখন আমি বললাম যে আগামী ধরো 2021 সালের জুলাই মাসে জি। এরপর এটা ওপেন করবে, এটা আমি এজাম্পশনে ধরলাম। সেক্ষেত্রে এখন বাংলাদেশে যারা এখন ধরা যায় যে হয় ইন্টার্নশিপ করছে বা ফাইনাল ইয়ারে আছে, রাইট? জি। তো আসলে তাদের জন্য আসলে কি করবো, কিভাবে তারা প্রিপারেশনটা নিতে হয়, ধরো নিজের ওয়ান ইয়ার। সেখানে আমার মতে ইন্টার্ন স্টুডেন্টদের যে শুধু যে পড়াশোনা করাটা সেটা সাবজেক্ট থাকে না। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় তারা পড়াশোনার পরে চাকরি পাওয়ার একটা তাদের বাধ্যবাধকতা থাকে, যে এটাকে আমরা বলি পোস্ট কমপ্লিশন ওপিটি। যে ওপিটির আসলে মেয়াদ থাকে হলো গিয়ে 1 বছর, কিন্তু একটা লিমিটেশন থাকে যে গ্রাজুয়েশনের 2 মাসের মধ্যে চাকরি পেতে হবে, এরকম একটা লিমিটেশন থাকে। তো এখন আসলে সব জায়গায় আনএমপ্লয়মেন্ট এমনভাবে বাড়ছে যে অধিকাংশ জায়গায় তারা ফার্স্ট প্রেফারেন্স দিতে চাইবে হলো গিয়ে সিটিজেনদেরকে। যদিও এখানে দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই যেটা হয়ে আসছে আমাদের এশিয়ান কান্ট্রিগুলো, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, এই কান্ট্রিগুলো থেকে হলো গিয়ে টেকনিক্যাল ফিল্ডে প্রচুর মানুষ আসে এবং তাদের আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সহজ রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া যায় না। সো টেকনিক্যাল ফিল্ডে আমার মনে হয় না এখনো খুব বেশি ভয়ের কিছু আছে, বাট তারপরেও জিনিসটা এরকম না যে সিটিজেনরা তারা হলো গিয়ে টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে চাকরির ক্ষেত্রে প্রেফারেন্সের দিক দিয়ে অনেক কোম্পানি স্পন্সর করতে চাইবে না, কিংবা আম তারা সামনে হয়তোবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চেয়ে নিজেদের সিটিজেনদেরকে বেশি প্রেফারেন্স দিবে ফর যেহেতু আনএমপ্লয়মেন্ট বাড়ছে। তো এটাই যে এখন আম বাংলাদেশ থেকে যদি সামনে আসার মানুষজন এখানে প্ল্যানও করে স্টুডেন্টরা, বা তারা যদি হায়ার এডুকেশনের জন্য আসার প্ল্যান করে, তাদেরকে আসলে এই ধরনের বেশ কিছু জিনিস মাথায় নিয়ে আসতে হবে যে হ্যাঁ, তারা মোর যদি তারা স্টেম ফিল্ড গুলোতে আসে তাহলে তাদের জন্য চাকরির পসিবিলিটিটা সামনে বাড়বে। আম হ্যাঁ, তাদের এডুকেশন ফিল্ডটা কম্পারেটিভলি ডিফিকাল্ট, কিন্তু এগুলোতে প্রসপেক্ট অন্যান্য ফিল্ডের চেয়ে আমি মনে করি যে সামনে বেটার থাকবে। তাদেরকে এইসব জিনিস মাথায় নিয়ে আসলে ডিসিশন নিতে হবে যে ওয়েদার তারা এখানে হায়ার এডুকেশনের জন্য আসবে কি আসবে না। সাথে তোমার দুটি কোশ্চেন অ্যাড হয়েছে, দর্শক একজন হচ্ছেন কয়জনের কাছ থেকে শুনলাম, উনি কোশ্চেন করেছেন এমবিএর জন্য কি রিকোয়ারমেন্ট হবে, এমবিএ করতে হলে কি প্রয়োজন সেটা। আচ্ছা, এখন এমবিএ এর জন্য ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটি জাস্ট আইএলটিএস দিয়ে এখনো আইএলটিএস বা টোফেল দিয়ে অ্যাকসেপ্ট করে, আবার অনেক ইউনিভার্সিটি তারা তাদের রিকোয়ারমেন্ট থাকে জিম্যাট অর জিআরই। জিআরই এখন মোটামুটি রিগার্ডলেস অফ এমবিএ অর আদার ফিল্ড অধিকাংশ জায়গাতে জিআরই তারা অ্যাকসেপ্ট করে এখন। আর যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে এমবিএ করতে যদি সামনে আসতে চায় তাহলে তাদেরকে আসলে জবের প্রত্যেকটা দেখে আসতে হবে, কারণ এখানে এমবিএ প্রচুর এবং নট এমবিএ মানে বিজনেস ফিল্ডের মানুষ প্রচুর, এবং যে কারণে হলো যেটা বলছিলাম যে চাকরির ক্ষেত্রে হয়তো সামনে ফার্স্ট প্রেফারেন্স নিজেদের মানুষজনকে দিবে যারা হলো গিয়ে এমবিএ করছে বা বিজনেস করছে, বিজনেস ফিল্ডে করছে। বাট এগেইন এমবিএ যারা করতে আসছে তারা দেখা যাচ্ছে অনেকেই হয়তো বিবিএ কমপ্লিট করেছে। আমি তো বিবিএ কমপ্লিট করেছি, বিবিএ কমপ্লিট করে এখানে এসে মেজর মার্কেট টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করেছি। এখানে জিনিসটা ঠিক এরকম না যে বিবিএ করার পরে আমাকে এমবিএ করতে হবে। সো ওই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি যদি এমবিএ করে দেশে ফিরে যেতে চাই তাহলে সিচুয়েশনটা একরকম, আবার আমি যদি এমবিএ করে এখানে জব করতে চাই তাহলে আমাকে আরো বেশি স্ট্রাগল করতে হতে পারে। সো এই জিনিসগুলো একটু কনসিডারেশন নেওয়া উচিত আমি মনে করি, যে আমরা আসলে কোন ফিল্ডে পড়াশোনা করব, আমাদের অবজেক্টিভটা কি, আমরা কি এখানে চাকরি করতে চাই নাকি আমরা অন্য জায়গায় যে সেটেল করতে চাই, বাংলাদেশে ফেরত চলে যেতে চাই বা অন্য কোনো দেশে জবের জন্য আমি যেতে চাই। সেইগুলো মাথায় নিয়ে আসলে আমাদের
MBA বা যে কোনো সাবজেক্টে আমি মনে করি আসা উচিত। ইভেন আমি যে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে অনেক ধরনের ফিল্ডই আছে যে BBA করার পরে একটা মানুষ MBA ছাড়া অন্য যে কোনো ফিল্ডে এখানে আসতে পারে। এই ধরনের একটা ফ্রিডম এখানে আছে। মুকুল ভাই শোনা যাচ্ছে না। আমার মাইক্রোফোন অফ ছিল। এই সেম কোয়েশ্চেনই মনে হয় আবার করেছে একজন যে which is needed for Indian university, GRE or GU? কোন জিনিসটা আসলে আমরা GRE এবং GMAT দুইটাই একসেপ্ট করে এখানে MBA এর জন্য স্পেসিফিক্যালি, আবার অনেক ইউনিভার্সিটিতে কোনোটাই দরকার পড়ে না। IELTS বা TOEFL দিয়ে অনেক সময় অ্যাডমিশন নিতে পারে। ইউএসএ তে কত ধর মানে সংখ্যা কত মোটামুটি ইউনিভার্সিটির সংখ্যা যদি আমরা চিন্তা করি? আমি যদি টপ ইউনিভার্সিটির কথাগুলো যদি বলি তাহলে অধিকাংশ ইউনিভার্সিটি তারা হলো GMAT এন্ড GRE, তারা এগুলো চায়। এখন অধিকাংশ ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে তারা MBA এর জন্য GRE অ্যাকসেপ্ট করে। আমি পার্সোনালি GMAT দিয়ে এখানে এসেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় GRE তে GMAT একটু ডিফিকাল্ট, কমপ্লিকেটেড বেশ কিছু যেমন ইন্টিগ্রেটেড রিজনিং থাকে। সো যদি ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি, যে ফার্স্টে আমরা কিছু ইউনিভার্সিটি শর্টলিস্টেড করে ফেলতে পারি যে আমি জানি আমার ক্যাপাসিটি কত, আমি জিআরই তে কিরকম স্কোর করতে পারি, জিম্যাটে কিরকম স্কোর করতে পারি, আমার সেই ক্যাপাসিটিটা আমি জানি। সো সেটার উপর বেস করে আমি আমার লিস্ট অফ ইউনিভার্সিটি আমি একটা করে ফেলতে পারি যে হ্যাঁ আমি এই ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করব। এবং অধিকাংশ ইউনিভার্সিটিতে যদি থাকে যে হ্যাঁ দে অ্যাকসেপ্ট জিআরই, তাহলে আমি বলবো যে জিআরই তে যাওয়া যেতে পারে। আর যদি জিআরই আর জিম্যাট অপশনাল থাকে তাহলে আমি বলবো যে জিআরই ইজ বেটার, তাহলে তার জন্য স্কোপটা একটু ব্রডার হয়। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ ভাস্কর। ভাস্করের একটা জিনিস আমার মনে আছে, ওদের যখন এই ফেয়ারওয়েল প্রোগ্রাম হয় তাই না, সেই থ্রি ইয়ার্স এর কোনো একটা গানের শুটিং এ ছিল তো, তাই না? All is well. So আসলে এটাই বলতে তো ভাস্করের সিঙ্গেল ছবি পাওয়ার আমার জন্য বহুত কষ্ট করতে হচ্ছে। আমি একবার মনে হচ্ছে আমি আপনাকে একটা পাঠিয়ে দিই। তো থ্যাংক ইউ। আসলে ভাস্করের একটু ভালোবাসা আছে, আপনাকে দেখতে পাচ্ছি আপনার পিছনে ডাবল চয়েস কাপড় ছবি পাওয়াটা এখন ইজিয়ার। ব্র্যান্ডিং ওকে, এখন আমরা আসলে কি করবো, ইনভাইট করবো আমার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু, আমরা একসাথে মোটামুটি গ্রামে ছিল আসা যাওয়া করতাম, প্রায় এক যুগের মতো হয়েছে সে ওখানে এসেছে, আলী ইউসুফ করি। ওর নাম হিমেল নামে আমরা চিনি। তো আমি আসলে বেসিক্যালি কোশ্চেন করতে চাই যে এখানে তো এক যুগের মতো হয়ে গেছে হিমেল, তুমি এখানে আসো, আসলে বেসিক্যালি এখানে জব অপরচুনিটিস কিরকম অ্যাজ এ স্টুডেন্ট, তারা যদি যায় কোন ধরনের অ্যাকচুয়ালি জবটা ধরলাম আমরা এটা ইউএসএ খুব নর্মাল অবস্থায় আছে, এখন কারণ ধরতে গেলে যখন ডেফিনেটলি তখন করোনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ, ওই কন্ডিশনের কথাই চিন্তা করেই বলাতে বেটার। এখন তো সারা ওয়ার্ল্ডের একই অবস্থা, সিনারি ইজ কমপ্লিটলি সেম। তো আমি অ্যাকচুয়ালি জব অপরচুনিটিসটা কীরকম আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা অনেক সময় যেটা বললাম যে আমি এখন অথবা বাংলাদেশে আছি, এখন আমার কাছে ইউএসএ মানে সেই সুন্দর একটা স্ট্যাচু অফ লিবার্টি, আমার আমার কাছে টাইম স্কোয়ারের বিষয়টা আছে, এম্পায়ার স্টেট বিল্ডিং, অনেক ভালো ভালো বিল্ডিং আছে, এগুলো দেখে আমি চলে যাবো। আসলে আমার বাস্তবে কি স্ট্রাগল আছে সেই জিনিসটা যদি একটু শেয়ার করো, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমার কী চ্যালেঞ্জ আছে এবং কী অপরচুনিটিস আছে, এই জিনিসটা যদি টাইমলি বলা হয় তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের রিয়েলিস্টিক একটা সিনারি পায়। ধন্যবাদ। ধন্যবাদ মুকুল আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আনার জন্য। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স এই ধরনের অনুষ্ঠানে, আমি আগে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমি ফেস করিনি। বাট এনিওয়েজ তোমার কোয়েশ্চেনের যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে আমি তুমি কিছু জিনিস অ্যাড করতে চাই, তুমি কি কিন্তু শর্ট ফিল্মেরও
তাই না? না সেটা একটা বয়সে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার শখ ছিল, সে এক্সপ্লোর করেছি। কিন্তু ওভারঅল যখন এদেশে আসলাম, আমি নিজেও বাংলাদেশে দীর্ঘ সময় ছিলাম। 2011 সালে আমি এখানে চলে আসি। তো বেসিক্যালি ফার্স্ট এ আমি টেক্সাসেই আসি। টেক্সাস আসার পরে আমি ওখানে আমার পড়াশোনা যেটা আমার এমবিএ সেটা আমি কমপ্লিট করি। কিন্তু এর মাঝখানে কিছু লাইফে চড়াই উতরাই গিয়েছে। সে চড়াই উতরাই কথা আমরা আ আ নাই বলি, কিন্তু যেটা আমি দেখেছি, আমি পার্সোনালি, আমি অন্যদের কথা অনেকের সাথে মিলবে, আ মিলে যেতে পারে। যে আমি পার্সোনালি যেটা এক্সপেরিয়েন্স করেছি যে, আমি যে সময়টাতে আমেরিকায় ঢুকেছি তখন আমেরিকার ইকোনমি কাইন্ড অফ ওয়াজ গেটিং ব্যাক ইনটু দ্য শেপ। আফটার 2008 এর রিসেশন এর পরে আমেরিকার ইকোনমি ওয়াজ ব্যাক টু দ্য ট্র্যাক। তো আমাদের জন্য যেটা ভাস্কর ভাই বললেন, অফকোর্স যারা জেনারেল বিজনেস লাইনে পড়াশোনা করেছি তাদের জন্য জব মার্কেট যদি আপনি মনে করেন যে এসে এখানে আপনি সহজেই খুব জব পেয়ে যাবেন, আপনি পেতে পারেন। আপনি খুব লাকি হলে অবশ্যই পেতে পারেন। কিন্তু আমি আসার পরে যে জিনিসটা ফেস করেছি সেটা দেখা গেছে যে টেকনিক্যাল লাইনে যারা আপনার আইটি, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি লাইনে, দ্যাট ইন্ডাস্ট্রি ওয়াজ লিটারালি বুমিং এবং এখনো এটা আছে। এমন দেখা গেছে যে যারা বিজনেস লাইনে পড়াশোনা করেছে তারা আল্টিমেটলি ওই লাইনটাতে চলে গেছে। কিভাবে? দেখা যাচ্ছে একটা ছেলে মাস্টার্স করতে এসছে বিজনেসে, এমবিএ করতে আসছে বা মাস্টার্স অফ অন্য আদার কোনো সাবজেক্টে পড়াশোনা করতে এসেছে। দেখার পরে আসার পরে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে ১ বছরের একটা ওপিটি থাকে, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম বলে। যে সময় আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড এ জব রিলেটেড টু ইউর সাবজেক্ট। বাট ইন দ্যাট কেস দেখা যায় যে সেটা সম্ভব হয় না সবসময়, বিশেষ করে বিজনেস লাইনে যারা পড়াশোনা করে। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্টসকে আমরা দেখেছি যে তারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চলে যায় বা একটা ট্রেনিং এর আন্ডারে চলে যায়। সেটা অনেক ধরনের ট্রেনিং হতে পারে। সেখানে আমাদের মোস্ট পপুলার ছিল তখনকার সময়, এখনো আছে, সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং, ম্যানুয়াল এন্ড অটোমেটেড টেস্টিং এন্ড অলসো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ কোর্স যেটাকে বলে। হ্যাঁ, এটার প্রতি যারা স্টুডেন্টরা ছিল তারাও আলটিমেটলি ওই ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে যায় এবং সেই ইন্ডাস্ট্রিতে ঝুঁকে যাওয়ার কারণে সেখানে জব অপরচুনিটি অনেক বেশি ছিল, এখনো আছে। এবং দেখা গেছে যে ওই ইন্ডাস্ট্রির থ্রুতেই তাদের ক্যারিয়ার গ্রাফটা বা চেঞ্জটা পুরোপুরি ডিফারেন্ট ট্র্যাকে চলে আসছে। আপনি সারা জীবন বিজনেসে পড়াশোনা করেছেন, আলটিমেটলি আপনি চলে আসলেন আইটিতে। এন্ড আইটি ডাজন্ট মিন যে আপনাকে আইটি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। দেয়ারস থাউজেন্ডস অফ আপনার ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা আপনাকে এই ধরনের ট্রেনিং দিয়ে থাকে। তো ৩ মাসের, ৬ মাসের, ৮ মাসের, ১ বছরের ট্রেনিং থাকে। অনেকে আমি দেখেছি নিউ জার্সিতে, আমার পার্শ্ববর্তী স্টেট নিউ ইয়র্কের, ওখানে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা আপনার হোম লজিং এবং ফুডও প্রোভাইড করে থাকে, যে আপনি ওদের সাথে থাকবেন, ওদের সাথে একটা কন্ট্রাক্টে যাবেন, তারাই আপনার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করবে, তারাই আপনার জবের ব্যবস্থা করবে বা জবের ইন্টারভিউর ব্যবস্থা করবে এবং একটা সার্টেন পার্সেন্টেজ অফ আপনার স্যালারিরা কিছু ওরা নিয়ে যাবে, সেটা একটা কন্ট্রাক্ট থাকে সামওয়্যার অ্যারাউন্ড। তো বাট আমি পার্সোনালি যখন আমি নিজে আসলাম, আমার আমি নিজেও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। আমার কেসটা একটু ডিফারেন্ট। আমি অন্যভাবে ইমিগ্রেটেড হয়েছি বিবাহ সূত্রে। বলতে কোনো আসলে লজ্জার কিছু নেই। কিন্তু দেখা গেছে যে আমি আমার ট্র্যাকটাকে ডিফারেন্ট লাইনে নিয়ে গেছি। আমি আমার পড়াশোনাটাকে আমি চিন্তা করলাম, বিকজ আমেরিকা ইজ a land of opportunities এবং এখানে ইটস আ ক্যাপিটালিস্ট ইকোনমি। ইট হ্যাজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি এবং আপনি যেকোনো কিছুই আপনি চাইলে করতে পারে অ্যাজ লং এজ ইটস লিগাল। সো আমি আমার ক্যারিয়ারটাকে, যেহেতু আমি বিজনেসে পড়াশোনা করেছি এবং আমি অলওয়েজ অপরচুনিটি এক্সপ্লোর করতাম। আমি সব জায়গায় যাইতাম, সব জায়গায় দেখতাম। আপনি এম্পায়ার স্টেট বিল্ডিং দেখেন, আপনি রকফেলার সেন্টার দেখেন, স্ট্যাচু অফ লিবার্টি দেখেন, হোয়াটএভার দেখেন, সেগুলো আপনি টুরিস্ট হিসেবে দেখতে পারেন। কিন্তু আলটিমেটলি লাইফ ইজ ভেরি চ্যালেঞ্জিং হিয়ার। সেটার জন্য আপনাকে বেস্ট অপশন, এবং আমি বলবো যে যারা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ফোকাস করা উচিত। এবং আমি পার্সোনালি আমি মনে করলাম যে আমার আই শুড ডু আ বিজনেস
and I have started my own business. But gradually সেই বিজনেসে আমি আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছি এবং এখন পর্যন্ত আছি। আর আপাতত সবকিছু পৃথিবী জুড়ে শাটডাউন, সেক্ষেত্রে আমার বিজনেসটা আপাতত শাটডাউন হয়ে আছে। বাট হোপফুলি এখন রিওপেন বলেন বা রিস্টার্ট বলেন, বাট আমার কাছে মনে হচ্ছে আমেরিকাতে প্রত্যেকটা জিনিসই এখন রিস্টার্ট করতে হবে। ইটস নট গোনা বি আ রিওপেন এনিমোর। এনি স্মল বিজনেস, আমরা যারা স্মল বিজনেস ওনার তারা এফেক্টেড বেশি হয়েছি। ইভেন গভর্নমেন্ট যে লোন গুলো আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে সেগুলো আমরা এখনো পাইনি, তবে আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এখন বাকিটা আসলে ভবিষ্যতই বলতে হবে, কারণ এই ধরনের পরিস্থিতি আমরা আগে কখনোই ফেস করিনি। ইভেন আমেরিকাও গত 100 বছরে এই ধরনের পরিস্থিতি কখনো ফেস করেনি। আমেরিকা ওয়াজ অলওয়েজ ইটস আ সুপার পাওয়ার অফ দ্য হোল ওয়ার্ল্ড, এবং বাট আলটিমেটলি এই ক্ষেত্রে এসে আমি জানি না, সেটা আমি গভর্নমেন্টের কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করবো না। সামথিং ইজ আ ক্রাইসিস মোমেন্ট, এটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, সবাইকে ফেস করতে হবে। আর আই হোপ যে এই সময়টা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। তবে জব মার্কেটের ব্যাপারে আরেকটা কথা বলি, তার মানে এই না, আমি যে কথাটা বারবার বলছিলাম যে বিজনেস পড়াশোনা মানে এই না যে আপনি জব পাবেন না। অফকোর্স আপনি পাবেন, দ্যাট উইল বি লিটল চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি যারা আসতে চান তাহলে লিটল বিট অফ যাতে আইটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার চেষ্টা করেন। আইটির অনেক ধরনের ট্রেনিং আছে, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান আইটি এক্সপার্ট অর আইটি ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করতে হবে না। লিটল অফ কাইন্ড অফ ট্রেনিং যদি আপনারা নিয়ে আসতে পারেন, সেটা আপনাদের ভবিষ্যতে যদি যারা এখানে সেটেল ডাউন করতে চান, যেটা ভাস্কর ভাই বললেন, সেটেল ডাউন করতে চান, সেক্ষেত্রে এটা আপনাদেরকে অনেক কাজে দিবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, তারপরেও যদি আপনি মনে করেন যে না আপনি পড়াশোনা করে দেশে চলে যাবেন, অফকোর্স ইউএসএ তে ইউনিভার্সিটির অভাব নেই। আর পরিস্থিতি ভালো হলে অবশ্যই ইউনিভার্সিটি আপনাদেরকে অ্যাপ্লিকেশন গুলা গ্র্যান্ট করবে। তবে আপাতত এখন আমারও মনে হচ্ছে, ভাস্কর ভাইয়ের সাথে আমি একমত, আপাতত অ্যাপ্লিকেশন গুলো সম্ভবত ওরা এখন নিবে না। নিলেও হয়তো বা একটু সময় লাগবে, বা যেটা বললাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফেস টু ফেস সার্টেন ক্লাসেস ওদের ফেস টু ফেস নিতে হয়, তারা অনলাইন ক্লাস করতে পারে না সবগুলা। এই কারণে হয়তো বা আপাতত একটু সময়ের জন্য এটা মানে একটু স্থগিত থাকবে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হিমেল। সাত সকালে উঠে রোজার মধ্যে চা খাওয়া যায় না, কিছু বলা যায় না। ধন্যবাদ। আসলে সুন্দর করে আসলে বাস্তবতা, ইউএসের বাস্তবতাটা কি আমরা আসলে বাংলাদেশি দেশের বাস্তববাদী না, বিশেষ করে আমরা বেশি ইমোশন, আমরা একটা জাতিগত ভাবে। তো আমাদের সব ক্ষেত্রে সচেতনতার কথা বলতেছি, আমরা কম সচেতন, কিন্তু বেশি ইমোশন যে আমরা এখন এক কাপ চা বাইরে না খেলেই না, সেটাই বা সেনাবাহিনী নামাইছি, দেখি না সেনাবাহিনী দেখতে পেল বুঝুন। হ্যাঁ, বাস্তবতার যে দুই দিচ্ছেন, যেটার কারণে আমি মরতে পারি, দেশের কোনো চিন্তা করি না। ধন্যবাদ। আসলে ইউএস এর বাস্তবতা কি আমরা কি আগে যেতে পারি। আমি সবার জন্য আসলে বাকি যারা ভিউয়ার্স, আমি ইউটিউবে একটা হিমেলের যে ফায়ারফ্লাই স্ক্রিনের যে ইয়েটা ইউটিউবে আছে, একসময় সে অ্যাক্টর হিসেবে কাজ করেছিল ছাত্র জীবনে, তো ওইটা আমি দেখার অনুরোধ করবো, ঠিক আছে, প্রোগ্রামের পরে। ওকে, তো এখন আমি আসলে কিন্তু অনুরোধ করছি তালুকদার ফরিদ হোসেন, উনি পিএইচডি রিসার্চার, টেক্সাস এএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি জানতে চাচ্ছি যে এখন আমরা তো মাস্টার্স কিছুটা হলে বুঝলাম, আমরা এখন যদি সে পর বাংলাদেশে বিশেষ করে অনেকে আছে যারা আসলে একাডেমিক লাইনে আছে, পিএইচডি করতে চান, বা এখন অনেক লেকচারার আছে বা অনেকে মাস্টার্স করেছে, they plan to go abroad for the PhD, তাদের জন্য কি করণীয়? দেখা গেল যে এখন সে মাস্টার্স পর্যায়ে আছে, পিএইচডি করবে, এই ধরনের ছাত্রের জন্য আসলে কি ধরনের অ্যাডভাইস হতে পারে? হ্যাঁ, তাদের প্রিপারেশনটা কি ধরনের হলে মনে হয় যে হ্যাঁ আসলে তার সাথে এই জিনিসটা ম্যাচ করে ইউএসএ কি। তো থ্যাংক ইউ।
মুকুল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সরি, একটু প্রবলেম হচ্ছিল অডিও কানেকশনে। ধন্যবাদ মুকুল ভাই এবং ধন্যবাদ সবাইকে। অনেক ইম্পর্টেন্ট কথা শুনলাম সবার কাছ থেকে। যেটা আপনি বলছিলেন যে পিএইচডি করার ক্ষেত্রে কিভাবে তারা আসতে পারে, কি ধরনের প্রিপারেশন তাদের দরকার, এটা বলার জন্য। তো এটা বলার আগে আমরা যদি একটু দেখে নেই যে আমাদের ফিল্ড গুলো কেমন আর কি। ফিল্ড বলতে আমি বোঝাচ্ছি যে স্টুডেন্টকে যদি আমরা ভাগ করি বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে আমরা 3 ধরনের স্টুডেন্ট পাই ডিসিপ্লিন ওয়াইজ: সায়েন্স, আর্টস এন্ড বিজনেসের স্টুডেন্ট। তো আমি যখন বলবো 3 শ্রেণীর স্টুডেন্টকে নিয়ে বলবো, শুধু স্পেসিফিক কমার্স নিয়ে নয়। অনেকে হয়তো এখানে আছেন সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের। তো সায়েন্স, আর্টস এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের যে পিএইচডি অপরচুনিটি বা পিএইচডি করতে আসার যেই প্রস্তুতি, তাদের প্রস্তুতিটা মোরলেস সেম। আই মিন তাদের IELTS দিতে হবে, তাদের জিআরই অথবা জিমেট স্কোর লাগবে। দিস আর ভেরি ম্যান্ডেটরি। ইউএস, কানাডা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি যতটুকু জানি, বাট ইউএস, কানাডা আমি ফর শিওর যাতে IELTS এন্ড জিআরই জিমেট যে কোনো একটা লাগবে। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তাদের যেটা হয় যে এখানে স্কুলগুলো, স্কুল বলতে আমি ইউনিভার্সিটি বুঝাই, ইউএস স্কুল বলতে ইউনিভার্সিটিকে বুঝায়, বাংলাদেশ স্কুল বলতে আমরা স্কুলকে বুঝাই। তো এখানে স্কুলগুলো ম্যাক্সিমাম স্কুল আপনার সায়েন্সের জন্য পিএইচডি অফার করে থাকে। ম্যাক্সিমাম স্কুল আপনি বলতে পারেন 95% প্লাস, সেখানে তারা সায়েন্সের জন্য পিএইচডি অফার করে থাকে। তবে এই সব স্কুল বিজনেসের জন্য পিএইচডি অফার করে না। বিজনেসের জন্য পিএইচডি অফার করে খুব সিলেক্টিভ ইউনিভার্সিটিগুলো, খুবই সিলেক্টিভ। এর অনেকগুলো কারণ আছে, সেই কারণের মধ্যে একটা কারণ বলি, সেটা হচ্ছে যে বিজনেসের চেয়ে তারা সায়েন্সের এক্সপ্লোরটা এদেশে বেশি করতে চায়, সেটা আমরা জানি। আর যেই সব ভার্সিটিগুলো বিজনেসের জন্য পিএইচডি অফার করে সেটা খুবই কম্পিটিটিভ। এই কম্পিটিশনের অনেকগুলো কারণ থাকতে পারে, বাট একটা মেজর কারণ হলো যে ইউএস এর যারা সিটিজেন, ইউএসএ বর্ন অ্যান্ড বর্ড যাদেরকে বুঝাচ্ছি আমরা, ইমিগ্রেন্ট না, যারা ইউএসএ একেবারেই অ্যাবরিজিনাল, তো এই মানুষগুলো কি করে, তারা বিজনেসে পিএইচডি করে, সায়েন্সের চেয়ে বেশি পিএইচডি করে বিজনেসে। আপনি আমরা যদি ইউনিভার্সিটি গুলোকে এক্সপ্লোর করি, সেখানে সায়েন্সে যারা পিএইচডি করে আমরা দেখবো হয় চাইনিজ more than 50%, then Indian around 30%, rest of the world হচ্ছে 20%. সায়েন্সে আমেরিকানরা পিএইচডি করে এই সংখ্যা খুবই কম। যদি টপ 20-তে যাই আমরা, ইভেন আইভি লিগে যাই, সেটা হয়তো বা ডিফারেন্ট সিনারিও আমরা পেতে পারি কিছুটা, বাট আফটার 50 ইউনিভার্সিটি আমরা দেখবো না যে খুব একটা হোয়াইট কেউ সায়েন্সে পিএইচডি করতেছে। তাহলে তারা পিএইচডি করে কোথায়? তারা পিএইচডি করে আর্টস অথবা বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে। এজন্য আমাদের জন্য, যারা আমরা অন্য দেশ থেকে এখানে আসি পিএইচডি করতে, আর্টস এবং কমার্সে পিএইচডি করা আমাদের জন্য এন্ট্রান্সটা একটু টাফ। এই টাফটা আমরা তাহলে কিভাবে এটাকে ফেস করি? সেটা হলো যে আর্টস এবং কমার্সে, বিজনেসে সরাসরি আন্ডারগ্রেড করে এসে পিএইচডি করা যায় না, যেটা আমরা জানি সায়েন্স থেকে সম্ভব। সায়েন্সের আমার অনেক ফ্রেন্ড আছেন যারা শুধু অনার্স করেই এখানে সে পিএইচডি করতেছেন, বাট আমি এমন একজনকেও খুঁজে পাবো না যে শুধু বিবিএ করে অথবা শুধু বিএ করে বাংলাদেশ থেকে ব্যাচেলর অফ আর্টস করে এখানে সে পিএইচডি করতেছে, এটা সম্ভব না। তাকে এখানে এসে আবার মাস্টার্স করতে হবে সামহাও। এটা খুবই একেবারে জিআরই জিমেড এর মতো রিকোয়ার্ড। এখানে এসে আপনাকে নর্থ আমেরিকান একটা মাস্টার্স লাগবে if someone wants to get in PhD. PhD তে যেতে হলে আপনাকে নর্থ আমেরিকান মাস্টার্স লাগবে। আর পিএইচডির জন্য যেটা রিকোয়ার্ড, সেটা তো আগে বললাম যে জিআরই অথবা জিমেট আর IELTS ম্যান্ডেটরি, এবং তার চেয়ে বড় ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে এখানে এসে একটা মাস্টার্স করতে হবে। আর যারা সায়েন্সের, তাদের এখানে এসে মাস্টার্স না করলেও চলবে,
আমি অনেকে চিনি তার যারা জিআরই জিমের ছাড়াও এখানে পিএইচডি করতেছেন। সায়েন্সের কেস ডিফারেন্ট, তারা জিআরই জিমের ইভেন আইএলটিএস ছাড়াও অনেকে পিএইচডি করতেছেন। এটা একটা বিষয়। তো যদি আমাদের বিজনেস স্টুডেন্টরা পিএইচডি এখানে করতে চায়, তাহলে তাকে অবশ্যই এখানে মাস্টার্স এর অ্যাডমিশন নিতে হবে, ইদার এমবিএ অথবা মাস্টার্স। সেটা রিসার্চ বেস মাস্টার্স হতে পারে অথবা শুধু মাস্টার্স হতে পারে। তো এই মাস্টার্স এ অ্যাডমিশন নেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো ভাস্কর এবং আমাদের আলী করিম ভাই বলেছেন, তো সেখানে আমি একটু একটা বিষয় অ্যাড করতে চাই যে জিআরই জিমেট এখন অলমোস্ট 95% ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আগে একটা ছিল যে শুধু জিআরই দিবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, জিমেট দিবে বিজনেস এবং বিজনেস স্টুডেন্টরা, সেই গ্যাপটা এখন আর খুব একটা নাই। এবং জিআরই স্কোর তাহলে কত পেতে হয় অনেকে জানতে চেয়ে থাকেন, অথবা জিমেট স্কোর কত পেতে হবে যদি আমি মাস্টার্স অথবা পিএইচডি তে আসতে চাই। আমরা জানি জিআরই স্কোর হচ্ছে 340 এবং জিমেট স্কোর হচ্ছে 800 ইফ আই এম নট রং। এই 340 মধ্যে আপনাকে যদি মাস্টার্সে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, মাস্টার্সে যে কোনো স্টুডেন্ট শুধু আইএলটিএস স্কোর 6.5 দিয়েই অ্যাডমিশন পেয়ে যাবে। বাট অ্যাডমিশন নিয়ে আমরা কনসার্ন না, আমরা কনসার্ন হলো ওই স্টুডেন্ট ফান্ডেড না নন ফান্ডেড। যে কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে অ্যাডমিশন পাওয়ার যোগ্যতা রাখে, যদি তার শুধু আইএলটিএস স্কোর থাকে তাহলে সে অ্যাডমিশন পাবে, ইভেন ভালো ভালো ইউনিভার্সিটিতে পাবে। আর প্রবলেম হলো সে কি ফান্ডেড হবে না নন ফান্ডেড হবে। যদি আপনাকে ফান্ডেড হতে চান, আপনাকে যদি মনে করেন যে আপনি জিএ যেটাকে বলে আমরা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ও টিএ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এমন কিছু একটা পেতে আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো আইএলটিএস স্কোরের সাথে সাথে ভালো একটা জিআরই অথবা জিমেট স্কোর থাকা জরুরি। তাহলে জিমেট স্কোর কত হলে আপনি আগে থেকেই বাংলাদেশে বসেই ফান্ডের অফারটা পাবেন? অনেক ইউনিভার্সিটি দিয়ে থাকে আগে থেকেই, সেটা হচ্ছে 600+ পেতে হবে জিমেট, এবং জিআরইতে আপনাকে 300+ পেতে হবে মাস্টার্সের ক্ষেত্রে। আর যদি আপনি পিএইচডিতে আমরা আসি, যদি আপনি মোটামুটি বি গ্রেড ইউনিভার্সিটিগুলোতে আমরা চান্স পেতে চাই, তাহলে সেটা 620, 630, 640+ পেতে হবে জিমেটে। জিআরইতে পেতে হবে অ্যাটলিস্ট 308, 308 2+, 310, 12, 20, 25। যত স্কোর বাড়বে আপনার ভালো স্কুলে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। আর আইএলটিএস এর স্কোরটার ক্ষেত্রে সেটা হচ্ছে 6.5 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। এর উপরে যদি আপনার স্কোর হয় তাহলে আপনার চান্স ইজ ভেরি হাই টু গেট ইন। এটা একটা হচ্ছে। আর এখন যে অবস্থা প্যান্ডেমিকের কারণে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন দিচ্ছে, আমার অনেক পরিচিত জন যারা আমার সাথে যোগাযোগ করেছিল অ্যাপ্লাই করার জন্য, আমি তাদের কিছু ইউনিভার্সিটির নামও দিয়েছিলাম অ্যাপ্লাই করার জন্য, তারা অ্যাপ্লাই করেছে, তারা অ্যাডমিশন পেয়েছে, 2-1 ফান্ডও পেয়েছে মাস্টার্সের জন্য। বাট প্রবলেম হলো এমবিএসসি থেকে ভিসা ইস্যু না করার কারণে তারা ভিসা পায়নি। ইভেন অনেকে এমবিএসসি ফেসও করতে পারেনি, কারণ এমবিএসসি এখন কোনো আপনার ডেট দিচ্ছে না এমবিএসসি ফেস করার। এটা একটা প্রবলেম। তাহলে এক্ষেত্রে তারা কি করে? তারা এটা ডেফার্ড করে রাখে। দিস ইজ আ ইন্টারন্যাশনাল ইস্যু। এর জন্য তারা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করে, হ্যাঁ ইউনিভার্সিটি আমি তো ভিসা পাইনি, আমার কি করা উচিত? তখন ইউনিভার্সিটি তাকে সময় দেয় যে নেক্সট সেমিস্টার অথবা নেক্সট সেমিস্টার তুমি আসতে পারবে, তারা ডেফার্ড করে রাখতে পারবে। এই জন্য কোনো টেনশনের কিছু নাই। যদি কখনো কেউ অ্যাডমিশন পেয়ে যায় তাহলে ইউএসএ সে আসতে পারবে আজ হোক কাল। এটা খুবই ফ্লেক্সিবল এবং ইউনিভার্সিটিগুলো এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। যদি কারো কোনো ভ্যালিড রিজন থাকে যে এই কারণে আমি আসতে পারতেছি না, তাহলে সে পরবর্তীতে আসতে পারবে। তো যারা এখন অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে রাখতে পারেন। যখনই সিচুয়েশন স্বাভাবিক হবে অথবা ইউএস এমবাসি মনে করবে যে আমরা স্টুডেন্ট এখন নিতে পারি, সেটা তারা বিভিন্নভাবে নিতে পারবে, তারা ম্যাসিভ টেস্ট করবে, নিতে পারবে। বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছাড়া ইউএস এর অ্যাডমিশনটা ইউএস এডুকেশনটা খুব একটা চলবে না, শুধু হোয়াইট স্টুডেন্ট দিয়ে ইউএস এর এডুকেশন সিস্টেমটাকে রান করানো টাফ হবে। এজন্য তাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ডিপেন্ড করতে হবে এবং তারা ওটাকে খুবই প্রায়োরিটি দেবে। সো বাংলাদেশ থেকে অথবা আমাদের যারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদেরকে এখন এটা নিয়ে যে আমরা যদি মনে করি যে না এখন আর নিবে না বা কি হয় না হয়,
তাহলে আমরা পিছিয়ে যাব। বরঞ্চ এটাই আমাদের পারফেক্ট সময় বাসায় বসে ভালো একটা প্রিপারেশন নেওয়া এবং অ্যাপ্লাই করে দেওয়া। যখনই ইউনিভার্সিটিগুলো ওপেন হবে নেক্সট সেমেস্টার অথবা নেক্সট সেমেস্টার আফটার দ্যাট, তখনই আপনার এখানে আসার সম্ভাবনা বেড়ে যাবে। আনসার্টেনটি নাই, সার্টেনটি। আপনাকে অবশ্যই ইউএসএ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাগবে, এটি হচ্ছে সার্টেন। এই তো, এরপর অন্য কোনো কোশ্চেন থাকলে বলবো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ফরিদ। এই মাস্টার্স এন্ড পিএইচডি করতে যে তুমি কি এখনো ব্যাচেলরই আছো? ওয়ার্ক এন্ড ফ্যামিলি লাইফ যদি কনফ্লিক্ট না হয় তুমি কিভাবে ম্যানেজ, তুমি কিভাবে আরেকটু কি তুমি অর্জন করো? ওটা কনফ্লিক্টিং হবে বলেই মনে হয় আমি এখনো ওর দিকে যাচ্ছি না। বাস্তব সাহায্য করবে। রাইট রাইট, আমি ওর থেকে সাহায্য নেব। আমি ফরিদের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, যেমন জাস্ট আইএলটিএস এবং জাস্ট জিআরই অর জিম্যাট, এগুলো হলো কি আমি বলবো যে কিছু চেকলিস্ট। এগুলো বাইরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা স্টেটমেন্ট অফ পারপাস। তারপর যেটা সব ইউনিভার্সিটিতে হলো এটা লিখতে হয় একটা রচনার মতো বড়সড়, যে আমার অবজেক্টিভকে আমি কেন এই সাবজেক্টে আমি পড়াশোনা করতে চাই, হায়ার এডুকেশন নিতে চাই। স্টেটমেন্ট অফ পারপাস এসওপি, এটা বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও হলো গিয়ে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো সব আসলে অ্যাড করে। যে শুধু জিম্যাট জিআরই স্কোরটা আসলে সোল ডিটারমিনেন্ট না কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আর একজন কোয়েশ্চেন করলো which type of IT course is needed? ওকে, আইটি কোর্স বলতে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, এটা কিছুটা টেকনিক্যাল ফিল্ড। আমি নিজে একজন বিবিএ স্টুডেন্ট ছিলাম এবং আমার প্রোগ্রামিং এর প্রতি আসলে একটু ইন্টারেস্ট ছিল, একটু ন্যাক ছিল, বাট আসলে খুব ভালো প্রোগ্রামিং পারতাম এরকম না, বাট ইন্টারেস্ট ছিল। আমি লজিক ব্যাপারে আমার কিছুটা আইডিয়া ছিল। তো ওই হিসেবে আমি সাহস করে বিজনেস অ্যানালিটিক্স এই ফিল্ডে আমি চলে আসি। আমার সাথে এখানে অধিকাংশ স্টুডেন্ট, আমি বলবো যে মোর দ্যান 95% স্টুডেন্ট ছিল ইন্ডিয়ান, এবং তাদের অধিকাংশই আসছে কম্পিউটার সায়েন্স অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের আসলে কিছুটা প্রোগ্রামিং এর কোর্সের ব্যাপারে তাদের বেশ কিছু আইডিয়া থাকে আগে থেকেই। সো আমার ক্ষেত্রে জিনিসটা ছিল পুরোপুরি নতুন। আমি প্রোগ্রাম পারতাম যেগুলো, সেগুলো খুবই সাধারণ মানের প্রোগ্রাম, এগুলো আসলে অ্যাডভান্স ফিল্ডে ইউজ করার মতো না। সো এখানে এসে আমাকে বলতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো দিস ইজ চ্যালেঞ্জিং। করিম ভাই যেটা বলছিল যে এখানে আসলে বিবিএ করলে যে আমি বিবিএর ফিল্ডে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে একটা ইটস দ্য ল্যান্ড অফ অপরচুনিটি, ইউ ক্যান গো এনিওয়্যার। সো আমার জন্য এটা ডিফিকাল্ট ছিল, বাট দিস ইজ পসিবল। যেমন আমি যেটা করেছি, কোর্সেরা একটা ওয়েবসাইট আছে এখন, জিনিসটা মনে হয় এই কোভিড-19 সিচুয়েশনে জিনিসটা বেশ পপুলার। সো কোর্সেরাতে বেশ কিছু কোর্স আছে যেগুলোতে আসলে আমরা প্রোগ্রামিং বা জিনিসগুলোর ইন্ট্রোডাক্টরি লেভেলগুলো বা ইভেন অ্যাডভান্স লেভেলগুলো আমরা শিখতে পারি। তো সেখান থেকে আমি আসলে বুঝতে পারবো যে আমার আসলে কি এই ফিল্ডে ইন্টারেস্ট আছে কিনা। আমি যদি এই ফিল্ডে ইন্টারেস্ট না থাকে তাহলে আমার সেই ফিল্ডে আসলে ভালো করাটা ডিফিকাল্ট। তো আমার আসলে ডিসাইড করতে হবে আমি সেখানে আসবো কি আসবো না। আমি এখানে সাবজেক্ট চেঞ্জের কথা বলছি, যে বিবিএ থেকে আমি আন্ডারগ্র্যাড করে আমি এখানে টেকনিক্যাল ফিল্ডে গ্রাজুয়েশনের প্ল্যান করছি, আমি এটার কথা বলছি। সো ওখান থেকে আমরা আসলে আমাদের ক্যাপাসিটিটা দেখতে পারি। ক্যাপাসিটি আসলে সবারই আছে আমি বলবো, যে কোর্সগুলো খুব সুন্দর করে করা থাকে, এবং আরো ইন্টারেস্টিংলি যে এই কোর্সগুলো অধিকাংশ সময় ফ্রি করা যায়। যেমন আমি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, আমার ফান্ডিং এর লিমিটেশন ছিল। ফান্ডিং বলতে এখানে আসলে আমার ফান্ডিং ছিল গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ছিল, কিন্তু তারপরেও সেটার সাথে এখানে খরচ ম্যাচ করে নতুন করে আরো একটা কোর্স করা বাইরে থেকে, this is quite difficult. So ওখানে একটা জিনিস থাকে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। সো এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তাদের সিচুয়েশন ডিসক্রাইব করলে আসলে সেখানে অধিকাংশ কোর্সের জন্য তারা হলো গিয়ে কোর্সটা ফ্রি অফার করে, যেটা হয়তো $70 পার মান্থ থাকে, সেটা হয়তো তারা ফ্রি করে দেয়, এবং একটা আনলিমিটেড পিরিয়ড অফ টাইম, একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে আমি 4 উইকস একটা কোর্স করব বা 8 উইকস একটা কোর্স করব, সেটা আমি চাইলে আরো আমার জবের সাথে কম্পেয়ার করে সেটাকে একটু বেশি টাইম দিয়েও করতে পারি, বাট অ্যাটলিস্ট আমি আমার ক্যাপাসিটিটা আমি ওখানে জাজ করতে পারি, ক্যাপাসিটি বিল্ড করতে পারি। সো কোর্সেরাতে সবাই একটু দেখতে পারে যে আসলে আমরা
আমি আমার জন্য যে ধরনের প্রিরিকুইজিট কোর্স লাগতে পারে আমি যদি টেকনিক্যাল ফিল্ডে আসতে চাই, সেগুলো ডেটাবেস বা প্রোগ্রামিং এই ধরনের কোর্সগুলো আমরা যদি কিছুটা করতে পারি, তাহলে আসলে সবাই বুঝতে পারবে যে না আসলে টেকনিক্যাল ফিল্ডগুলো ডিফিকাল্ট না। এভরিওয়ান ক্যান ডু দ্যাট। তো ওটাই। আর যারা এমবিএ প্ল্যান করছে, হ্যাঁ, তারা ফরিদ যেটা বলল অবশ্যই এখানে অপরচুনিটি হয়তোবা কম, কিন্তু অপরচুনিটি নাই সেটা না। অবশ্যই এখানে অনেক অপরচুনিটি আছে। আই টোটালি এগ্রি উইথ ফরিদ যে এগেইন আমি আরেকটা জিনিস বলবো যে হ্যাঁ, জবের পরে ওপিটি। এখন ওপিটি জিনিসটা একটা লটারি সিস্টেম। তো বিজনেস অধিকাংশ সময় যেটা স্টেম ফিল্ডে হয় না, এবং স্টেম ফিল্ডে যদি না হয় তাহলে ওপিটিটা থাকে 1 বছর। তো 1 বছরের মধ্যে বাংলাদেশিদের এখনো স্কোপ আছে যে হ্যাঁ, তাদের হয়তোবা 75-80% মতো হয়তোবা ফার্স্ট লটারিতে H1B পিক আপ হয়ে যেতে পারে। বাট তারপরে এগেইন ইফ ইউ টক অ্যাবাউট দ্যাট 15 or 20% যাদেরটা আসলে লটারিতে নেগেটিভ হয়ে যায়, তাদের আসলে ইনভেস্টমেন্টটা সেখানে আসলে কতখানি রিকভার করা যায় সেটা আসলে একটু ভেবে দেখার বিষয় আছে বলে আমি মনে করি। তো বাট তারপরেও মানে এখানে ফরিদের সাথে আরেকটা জিনিস বলবো যে হ্যাঁ, ইউএসএ আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ছাড়া এখানে এত বড় জব ফিল্ড সেটা আসলে কভার করা ডিফিকাল্ট না। এবং ফরিদ আবার যেটা বললো যে পিএইচডি খুব কম ইউএস এর পিপল তারা খুব কমই করে, কারণ তাদের আসলে প্রয়োজন নাই। আমাদের এটা একটা ল্যান্ডিং স্টেপ যে হ্যাঁ, আমরা এটা করে আমি এখানে যেতে চাই, আমার জবের জন্য ওপিটি দরকার বা H1B দরকার, আমি এটা করতে চাই। সো তাদের জন্য আসলে সেটা না, তারা হাই স্কুল কমপ্লিট করে তারা এখানে জবে ঢুকতে পারছে, বা আন্ডারগ্রেড করে তারা আরো ভালো জবে ঢুকতে পারছে। সো তাদের আসলে হায়ার এডুকেশন অনেকটা তাদের জন্য রিডান্ডেন্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে কারণে তারা এতটা আসতে চায় না। সেই হিসেবে আমি বলবো যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবসময় এখানে অপরচুনিটি ভালো, এবং ইউএসএ অলওয়েজ যেহেতু তারা টেকনোলজিক্যালি প্রোগ্রেসিভ কান্ট্রি, সো তারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অলওয়েজ তারা ওয়েলকাম করবে, সামনেও করবে। সো COVID-19 সিচুয়েশন ইজ নট আ সেটব্যাক, ইটস অ্যান অপরচুনিটি আই উড সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাস্কর। আচ্ছা, এই সেম কোশ্চেনটাই মিস্টার আমি করি, তোমাকে যদি করা হয় অ্যাকচুয়ালি তোমার উদ্দেশ্যে যে বলি, which type of IT courses is needed? কোন ধরনের আইটি কোর্স ছাত্রছাত্রীরা বাংলাদেশ থেকে করলে ওই দেশে একটু হেল্প হতে পারে? ধন্যবাদ মুকুল। মোরলেস এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ভাস্কর ভাই এবং ফরিদ ভাই দিয়ে দিয়েছেন। বিশেষ করে যারা বিজনেস লাইনে পড়াশোনা করেছেন, অনেক সময় পুরোপুরি টেকনিক্যাল লাইনটা বুঝতে একটু সমস্যা হয়। আমি নিজে পার্সোনালি কোনো আইটি কোর্স করিনি, বাট আমি দেখেছি আমার যারা ক্লাসমেটস ছিলেন বা আমার বন্ধু বান্ধব ছিলেন বা অন্যান্য দেশ থেকে যারা পড়াশোনা করতে এসেছিলেন, এখানে দুটো জিনিস আমি লক্ষ্য করেছি, যে অনেক বিজনেস স্টুডেন্টস যারা মাস্টার্স করতে আসেন তারা মাস্টার্স অফ আইটি তে জয়েন করে। এটার একটা দুটো বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে যে আপনি আইটি সম্বন্ধে কিছু প্রারম্ভিক কিছু প্রাইমারি বেসিক আপনি আবার শুরু করতে পারলেন। আর সেকেন্ড হচ্ছে যে দুটো ওপিটির দুটো সেকশন আছে, একটা হচ্ছে বিজনেসদের জন্য 1 বছরের, আর স্টেম যারা আইটি বা ইঞ্জিনিয়ারিং সেকশন যারা পড়াশোনা করেন তাদের জন্য সম্ভবত 27 মান্থস, আই এম নট শিওর ইফ আই এম নট রং। সো ওই অপরচুনিটিটা তারা লাগাতে চায়, করতে চায়, নিতে চায় ইনফ্যাক্ট। তো যেটা একটু আগে বলা হলো যে এটা পুরো লটারি সিস্টেম, তো দেখা যাচ্ছে প্রথম বছর যদি আপনার নাম না আসে, তো স্টেম সিস্টেমে থাকলে সেটা সেকেন্ড বছরে পাওয়ার একটা অপরচুনিটি থেকে যায়। সে কারণে দেখা যায় যে অনেকেই এই মাস্টার্সে যখন পড়তে আসে বিজনেস লাইন থেকে, তারা আইটি অথবা অন্যান্য যে স্টেমের যে সাবজেক্ট গুলো আছে, স্টেমের সাবজেক্ট গুলোতে আসে। আর যারা বিজনেস থেকে মাস্টার্স করে, সেক্ষেত্রে আমি বলবো যে বিজনেস অ্যানালিস্ট, এইটা আমি মিস করেছি, প্রথমে আমার খেয়াল ছিল না। বিজনেস অ্যানালিস্ট কোর্সটা খুবই পপুলার। বিজনেস অ্যানালিস্ট কোর্সটা বেসিক্যালি আমি যতদূর জানি সেটা হচ্ছে যে আপনি আপনার ইঞ্জিনিয়ারিং মানে আইটি সেকশন অথবা এবং ক্লায়েন্ট সেকশনের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করেন, একটা ব্রিজ হিসেবে, যে আপনি একজনের থেকে রিকোয়ারমেন্ট নিয়ে যে আমার এই ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট আছে, বা একই কোম্পানির আন্ডারেও হতে পারে যে আমার আইটি ডিপার্টমেন্ট এবং আমার বিজনেস নিডের রিকোয়ারমেন্ট, এই দুইটার মাঝখানে আপনি একটা কানেক্টিং ব্রিজ হিসেবে কাজ করেন। এটা খুবই পপুলার কোর্স, এবং এই কোর্সটা আমি দেখেছি যারা আমাদের সাথে বিজনেস লাইনে পড়াশোনা করেছেন, 95% স্টুডেন্টস they have enrolled in this business analyst course.
It can be for 6 months, it can be for a year, it can be for a couple of months. It depends on the যেখানে ট্রেনিং ইনস্টিটিউট গুলোর উপর ডিপেন্ড করে। এবং এই জবগুলোতে সাধারণত দেখা যায় যে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এটার অপরচুনিটি এখনো আছে, এখনো বিজনেস সায়েন্স নিয়ে মানুষ পড়াশোনা করছে। আর সাথে সাথে যারা আরো একটু অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স ইনফ্যাক্ট এটা অ্যাডভান্স বলা যাবে না, যেটা ভাস্কর ভাই বললেন যে আইটি কোর্সে অনেকে দেখা গেছে যে নর্মাল এখানে যারা নর্মাল ইমিগ্রেশন নিয়ে আসছে, যে অনেকে ডিভি লটারির মাধ্যমে আসছে বা ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে আসছে, তারা কখনোই এই লাইনগুলোতে কখনোই পড়াশোনা করেনি, বাট স্টিল দেখা গিয়েছে যে কাপল অফ মান্থস ট্রেনিং এর পরে তারা এই সেকশন গুলোতে ঢুকে যেতে পারছে। বিশেষ করে সফটওয়্যার টেস্টিং, কিউএ যেটাকে বলা হয়, সেটাতে বিশেষ করে আমি নিউ ইয়র্কে দেখেছি অনেকের মধ্যে ইন্টারেস্ট আছে, এবং যারা এই লাইনে কখনোই পড়াশোনা করে না, ইভেন হাই স্কুল পাস করে এসছে। এটা ডিফারেন্ট, এটা নট অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য ইমিগ্রেন্টস, এবং তারাও এই লাইনে খুব সহজেই ঢুকে যেতে পারছে, এবং তারা বেশ ভালো স্যালারি মানে ড্র করছে বিভিন্ন কোম্পানি থেকে। আরেকটা যেটা রিসেন্টলি ভেরি পপুলার হয়েছে সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জবগুলা। সেটার ক্ষেত্রে খুব একটা বড় কোনো আইটি ব্যাকগ্রাউন্ড লাগে না, কারণ আমি যে প্রতিষ্ঠানটি চালাচ্ছি সেই প্রতিষ্ঠানেও আমার একজন টিউটর, একজন শিক্ষক আছেন, দুজন ইনফ্যাক্ট, তারা দুজন স্টুডেন্ট, তারাও এই দেশে এসেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে, তাদেরও কোনো আইটি ব্যাকগ্রাউন্ড ছিল না, ফাইনালি দে এন্ডেড আপ ইন আইটি সেক্টর। এবং তারা নিজেরা মনে করো তারা যদি খুব ভালো জব করতে পারে বা ভালো ক্যারিয়ার এখানে গড়তে পারে, তারাও চেষ্টা করেছে যে একটা কমিউনিটিকে হেল্প করার জন্য, যারা এই লাইনটাতে ঢুকতে চায়, এই লাইনটাতে ঢোকার জন্য তারা নিজেরও একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে আমার এখানে। আমি যদিও এটার সাথে 100% ইনভলভ না, তারা আমাদের এখানে টেনেন্ট হিসেবে কাজ করে। তো তারা প্রতি সপ্তাহে 1-2 দিন আসে এবং বাঞ্চ অফ স্টুডেন্টস নিয়ে তারা এই ট্রেনিংটা কন্ডাক্ট করে থাকে। আমি দেখলাম যে বেশ বিভিন্ন শ্রেণীর লোকজনই এখানে আসে, বিশেষ করে বাঙালিরাই বেশি আসে, সাথে কিছু ইন্ডিয়ানরাও আসছে। তো অফকোর্স আইটিতে যেটা আমি বললাম, বিজনেস অ্যানালিস্ট, সফটওয়্যার টেস্টিং অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এই তিনটাতে পপুলারিটি খুব বেশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিমন। একটা বিষয় অ্যাড করতে চাই আমি ভাইদের সাথে, সেটা হলো এর সাথে এটা অ্যাড হবে, এই কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি বুঝিনি, ডিফারেন্স ইন স্টার্টিং ফ্রম বাংলাদেশ মানে কি বোঝাচ্ছেন? বুঝাতে চাইছি যে বাংলাদেশের মাস্টার্স কোর্স আমরা করেছি, বাংলাদেশের মাস্টার্স কি ধরনের আসলে ডিফারেন্সটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম আলী করিম ভাই এবং ভাস্করের সাথে, সেটা হলো যে আমরা যারা বাংলাদেশ থেকে ইউএসএ বা অন্য কোনো কান্ট্রিতে এডুকেশনের জন্য যেতে চাই, বিষয়টা এমন মনে করা খুব কতটুকু সমীচীন হবে আমি জানি না যে সবকিছুই আমার জন্য স্মুথ হবে, আমি স্মুথলি যেতে পারবো, আমার জন্য জব রেডি থাকবে, আমি এডুকেশন শেষ করার পরেই সুন্দর একটা পজিশনে যেতে পারবো। এটা পৃথিবীর কোথাও সম্ভব না। সেটা আমার হোম কান্ট্রি হোক অথবা হোস্ট কান্ট্রি হোক, এটা কেউ এনশিওর করতে পারবে না যে আমি হার্ভার্ড থেকে এমআইটি থেকে পড়েই আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় প্রথম অবস্থায় যেতে পারবো। এটা সম্ভব না। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে নিয়ে আসতে হবে। টপ অফ দ্যাট আমাকে প্ল্যান করতে হবে আসলে আমি কি করতে চাচ্ছি আমার লাইফে। আমি যদি শুধু মনে করি যে না আমি বাংলাদেশ এক্সিট করব, এটা ডিফারেন্ট। যে আমি বাংলাদেশে থাকবো না, এটা একটা ভিউ হতে পারে। আর একটা ভিউ হতে পারে আসলে আমি কি করতে চাই আমার জীবনে, সেটা আরেকটা জিনিস। আমি যদি শুধু মনে করি যে না আমি যে কোনো ভাবেই হোক আমি বাংলাদেশ ছাড়বো, এমন আমাদের অনেকের হতে পারে ধারণা যে নো মোর, আমি বাংলাদেশ ছেড়ে যাবো, সেটা একটা বিষয় যে না ওখানে গিয়ে আমি যা করি করব। আর যদি এমন হয় যে না আমার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে,
সেই লক্ষ্যতে অটুট থাকা দরকার। আপনার টুমোরো, টুডে অর টুমোরো, সেখানে আপনি যেতে পারবেন। সেজন্য আপনাকে আপনার আপনার নাম বদলাতে হবে, আপনার ডিসিপ্লিন চেঞ্জ করতে হবে। বিষয়টা এরকম নাও হতে পারে। যদি আপনি মনে করেন যে না, আমি বিজনেসেই পড়বো এবং আমি এখানে ভালো কিছু করব, সেটাও আপনার দ্বারা সম্ভব বা আমার দ্বারা সম্ভব, আমাদের সবার দ্বারা সম্ভব। যদি আমি মনে করি যে না, আমার ল্যাকিংস আছে, আমার দ্বারা এগুলো সম্ভব না, তো সহজে রাতারাতি কিছু করা যায় কিনা, এই মেন্টালিটি আমাদেরকে পিছিয়ে দিবে। রাইট। আইটি ছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে, আবার বিজনেস ছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে, সায়েন্স ছাড়াও অনেক কিছু আছে। আসলে আমি কি করতে চাচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যা করতে চাচ্ছি তার জন্য আমার প্রস্তুতি আছে কিনা, আমার প্ল্যান আছে কিনা। হ্যাঁ, সবসময় সেটা নাও হতে পারে, বাট 95% পিপল তারা সাকসেস হয় যদি তার কোনো স্পেসিফিক গোল থাকে। আর যদি সেটাই আমার না থাকে, তাহলে এক সময় আমি আইটিতে যাব, 10 বছর পর ভালো লাগবে না, প্রতিদিন আমার নিউ টেকনোলজি সম্বন্ধে জানা আমার পক্ষে সম্ভব না, আমার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, বাসায় এসে ল্যাপটপ খুলে আবার পড়া আমার দ্বারা সম্ভব না। তখন মনে হবে যে না, আইটি দেশে আমি ভুল করেছি। সে আবার কি করবে, অন্য একটা লাইনে সুইচ করার চেষ্টা করবে। তো যদি এভাবে হয়, তাহলে কি হবে না, ক্যারিয়ারটা খুব একটা ভালো দিকে যাবে না। আমাকে প্ল্যান করতে হবে আসলে আমি কি করতে চাই, সেজন্য আমার প্রস্তুতি আছে কিনা। যদি সেটা থাকে, তাহলে অনেক কিছুই আমাকে হেল্প করবে। আর হচ্ছে বাংলাদেশের সাথে ইউএস এর এডুকেশনের ডিফারেন্স, সেটা কিভাবে উত্তর দেবো আমি জানি না। এই উত্তরটা দেওয়া মুশকিল, এজন্য মুশকিল। সবচেয়ে আমি একটু করে দিই, আসলে আমাদের ইভালুয়েশন পদ্ধতি বা পরীক্ষার পদ্ধতি, এটা নিয়ে যদি বলি তাহলে কম্পেয়ার কিছু ব্যাপার। জি, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, এই টপ ভার্সিটিগুলো থেকে পড়ে এসেছি, এই ভার্সিটিগুলো সকল বই আমরা কিন্তু নর্থ আমেরিকার বই পড়েছি, হয় আমেরিকার বই অথবা ইউকের বই পড়েছি, এটা একটা। এবং এই বাংলাদেশ এবং আমাদের যেই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো, আমরা কপি করি এডুকেশন সিস্টেম কোথাকার, নর্থ আমেরিকার এবং ইউকের। তো কাজেই আমাদের এডুকেশন সিস্টেম যেটা, আমাদের যে ধরন, আমাদের যে লেকচারিং, আমাদের যে স্কুলিং, এর মধ্যে খুব একটা পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে কোয়ালিটিতে, পার্থক্য হচ্ছে আমার টিচার সিলেকশনে, পার্থক্য হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। স্টুডেন্ট অ্যাডমিট হয়ে যাওয়ার পরে তাদের সাথে আমি কিভাবে ব্যবহার করছি তাদেরকে, এগুলোর মধ্যে পার্থক্য। স্কুলে এখানে ব্ল্যাকবোর্ড আছে, আমার ওখানে ব্ল্যাকবোর্ড আছে, এখানেও মার্কার দিয়ে টিচার লেখে, আমার ওখানে মার্কার দিয়ে লেখে, এখানে প্রেজেন্টেশন আছে, আমার ওখানে প্রেজেন্টেশন আছে, এখানেও ফাইনাল পেপার জমা দিতে হয়, আমার ওখানে ফাইনাল পেপার জমা দিতে হয়। এই যে সিস্টেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে যে আমার শিক্ষক কি করছেন, এখানকার শিক্ষক কি করছেন, রাইট? আমার যোগ্যতাটাকে কিভাবে ইভালুয়েট করা হচ্ছে আর এখানে যোগ্যতাকে কিভাবে ইভালুয়েট করা হচ্ছে, এগুলোর মধ্যে বেসিক পার্থক্য আছে। আর আমি যখন এখানে মাস্টার্স করি, আমি এখনো বলতে পারি আমার সাথে কোনো ভ্যালু অ্যাড হয় নাই। ঢাকা ভার্সিটিতে আমি যা শিখে এসেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখে এসেছিলাম। এখানে আসার পরে যে বইগুলো আমি পড়েছি, যে লেকচারগুলো আমি পেয়েছি, আমি দেখেছি যে না, এগুলো তো আমি অনেক অনেক আগে থেকেই জানি, তো খুব একটা ভ্যালু অ্যাড হয়নি। বাট যখন আমি পিএইচডিতে এসেছি, তখন আমি দেখছি যে না, ভ্যালু অ্যাড হচ্ছে। এটা একটা ডিফারেন্ট এরিয়া, কারণ এটা আমি বাংলাদেশে করিনি। তার মানে বোঝা গেল, বাংলাদেশে যারা বিবিএ করে, আমেরিকাতে যারা বিবিএ করে, বাংলাদেশে যারা মাস্টার্স করে, আমেরিকাতে যারা মাস্টার্স করে, খুব একটা তফাৎ নেই, স্কুলিং এর তফাৎ নেই। তফাৎ হচ্ছে আমার যে ইনস্ট্রাক্টর, তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, তার মেন্টালিটি নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ, তার চেষ্টা নিয়ে প্রশ্ন আছে, এছাড়া অন্য কোনো ঝামেলা নেই। ওই আরেকটা জিনিস তোমার সাথে অ্যাড করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের কনটেক্সট, হ্যাঁ, কনটেক্সটে আমরা যদি চিন্তা করে দেখি, টপ কিছু আমাদের পাবলিক ইউনিভার্সিটি বললেন, টপ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেটা হলো এমএসইউ, আইইউবি বা নর্থ সাউথ, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট। তো এই যে টপ ক্লাস কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে না, টপ ক্লাস পাবলিক ইউনিভার্সিটি আছে, রাইট? থিং ইজ, ওখানে আমি যতটুকু জানি যে কেস স্টাডিটা বেশি ফোকাস করা হয়। এটা আমাদের বাংলাদেশে কিন্তু কম লেস ফোকাস থাকে, মানে বিভিন্ন টিচারের কারণে, মানে টিচিং ম্যাথোলজির কারণে। ওখানে কেস স্টাডিটা কিরকম ফোকাস করা হয় সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা।
আমি যেটা আমার ক্ষেত্রে বলতে পারি, মাস্টার্সে আমি কেস স্টাডি খুব একটা করেছি বলে আমার মনে হয় না। তবে আমাকে যেটা করানো হয়েছে ক্লাসে, আমাদেরকে যে চ্যাপ্টারটা পড়ানো হলো সেই চ্যাপ্টারের উপরে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা করেছি ক্লাসের মধ্যে। যেমন একটা চ্যাপ্টার আমরা পড়েছিলাম লিডারশিপ, সেটার উপরে আমার এখনো মনে আছে আমি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলাম যে আসলে লিডারশিপ কেমন হওয়া দরকার। আর একটা চ্যাপ্টার পড়ানো হয়েছিল এন্টারপ্রেনারশিপ, সেটার উপরে আর একটা গ্রুপ একটা ডকুমেন্টারি তৈরি করেছিল আসলে এন্টারপ্রেনারশিপ কেমন হওয়া দরকার। তো এটা ওয়ান কাইন্ড অফ কেস স্টাডি আপনি বলতে পারেন যে এটা ওয়ান কাইন্ড অফ কেস স্টাডি। রাইট, 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 রাইট। সো এখানে যেটা হচ্ছে আমরা যেটা আরেকটু যেটা পার্থক্য যে খুব একটা একেবারে নাই সেটা আমি বলছি না ঢালাওভাবে, বাট পার্থক্য কিছুটা আছে। সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট এখানে একটা বিশাল ফ্যাক্টর। আপনি যখন ক্লাসে যাচ্ছেন তাদের সাথে আপনি কমিউনিকেট করছেন, তারা আপনার ভাষাভাষী লোক না। আপনার ইংলিশ স্পিকিং কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হবে। আমরা তাদেরকে দেখে কিছু শিখবো যে অন্য দেশের মানুষগুলো কেমন, সেখান থেকে শেখার বিষয় আছে যে হোল এডুকেশন সিস্টেমটা আসলে কেমন হওয়া দরকার, সেটা আমাদের শেখার বিষয় আছে। এই বিষয়গুলো ডাউন দ্য রোড আপনাকে পার্থক্য করে দেয় যে সাউথ ইস্ট এশিয়ান আমাদের ছেলেমেয়েরা কেমন আর এখানে আমরা কি শিখছি। বাট যদি একেবারে স্কুলিংটাকে ধরি, লেকচারিং সিস্টেমটাকে ধরি, এর মধ্যে ঢাকা ভার্সিটির মধ্যে আমার এখানে কোনো পার্থক্য নেই। আমি স্কুলের সাথে একটু ডিফার করতে চাই এজন্য যে আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছি ম্যানেজমেন্ট স্টাডিজে। আমি একটু ডিফার করবো এই জন্য যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি আমরা যেটা করেছি একটু বুকিশ এডুকেশন আমি বলবো যেটা ছিল, যে আমরা অ্যাকাউন্টিং শিখছি অথবা স্ট্যাটিস্টিক্স শিখছি। আমরা মোর ফোকাস অন একটা কোয়েশ্চেন, সেটা অ্যান্সার আমরা ঠিক মতো করছি কিনা, সেটা আমরা মার্ক ঠিক মতো করছি কিনা। আর এখানে আমি একটা বড় একটা ডিফারেন্স আমি যেটা বলবো, এখানে অনেক বেশি অ্যাপ্লিকেশন দেয়। অ্যাপ্লিকেশন বলতে গেলে দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে। একটা হলো গিয়ে আমি এই জিনিসটা কতখানি অ্যাপ্লাই করছি, স্ট্যাটিস্টিক্স আমি যেটা শিখছি সেটা আমি একটা অ্যাপ্লিকেশন আমার ফিল্ডে আমি কতটা অ্যাপ্লাই করতে পারছি সেটা। সাথে আমি হলো গিয়ে কি ধরনের সফটওয়্যার আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি ইউজ করছি। এখানে অনেক বেশি ফোকাস করা হয় হলো গিয়ে আমি কতগুলো সফটওয়্যার জানি, কতগুলো সফটওয়্যার ইউজ করতে পারি, আমি SPSS করছি কিনা, আমি আর ইউজ করছি কিনা, ইউজ করতে জানি কিনা, এগুলো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমি স্ট্যাটিস্টিক্স করলাম, আমি এখানে আমি এখানে রিগ্রেশন ফর্মুলা জানার চেয়ে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে রিগ্রেশনটা আমি কোন সময় ইউজ করবো। আমি পি ভ্যালু আমি যখন নিব তখন আমি সেই পি ভ্যালু কি জন্য আমি ইউজ করবো। আমার এখানে মোর লাইক অ্যাপ্লিকেশন। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমার এখানে স্ট্যাটিস্টিক্সের আমার একটা কোর্সে, সেখানে অ্যাপ্লিকেশন একটা কোর্সে বলতে গেলে আমার আউট অফ 6 উইকস একটা কোর্স ছিল। সেই 6 উইকসের মধ্যে 3-4 উইকস আমার গিয়েছে একটা প্রবলেম সলভ করতে। যেমন আমার ম্যাকডোনাল্ডসে আমি আমার লিড টাইম কমাতে চাই, আমার কাস্টমার বাড়ানোর জন্য লিড টাইম কমাতে হবে, সেটার জন্য স্ট্যাটিস্টিক্যালি আমি সেটা কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো ইটস মোর লাইক অ্যাপ্লিকেশন। একটা ছোট প্রবলেমকে আমি কিভাবে বড় করতে পারছি, সেটার জন্য আমি কি কি সফটওয়্যার ইউজ করছি, এগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বড় জিনিস যেটা, যে এখানের পড়াশোনাটা পুরোপুরি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলি আমরা এখানে, ওইটার উপর ডিপেন্ড করে হয়। যেমন আমি আমার কোর্স সাবমিট করছি, আমরা হয়তো বাংলাদেশে একটা পেপার সাবমিশন করে এসেছি, এখানে আমরা সাবমিট করছি হলো একটা সিকিউর চ্যানেলের মাধ্যমে একটা পেপার সাবমিট করছি। মাস্টার্সে আমারও অনেকগুলো পেপার সাবমিট করতে হয়েছে এখানে। তো যেগুলো করেছি সেগুলো সবগুলোই সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে, এখানে আসলে পেপার ওয়ার্ক বলতে তেমন কিছু নাই। সো এখানে অনেক বেশি জিনিসটা, যে কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমরা যেটা বাংলাদেশে এখন আমি যেটা ফেসবুক কিংবা নিউজে দেখছি, যেখানে আমরা জুমের থ্রুতে এখন অনলাইন ক্লাস হচ্ছে। এখানে অনলাইন ক্লাস বলতে ইনস্ট্রাক্টর ভিডিওতে এসে বলবে, ব্যাপারটা আসলে সেরকম না। এমন হতে পারে আমি কোর্স ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিলাম, সেগুলো স্পেসিফিক কিছু কোর্স ম্যাটেরিয়ালের উপর আমার সামনে কিছু টেস্ট থাকতে পারে, সেই টেস্টগুলো থেকে আমার ইভ্যালুয়েশন হচ্ছে। এবং এমন না যে আমি টেস্টগুলো র্যান্ডম পড়াশোনা না করে পার পেয়ে যাবো, ব্যাপারটা অনেক সেরকম না, কিন্তু সেগুলো আমাকে পড়তে হচ্ছে। সেখানে ইনস্ট্রাক্টর লেড কোন প্রোগ্রাম না থাকলে ফেস টু ফেস আমার ইনস্ট্রাক্টরের সাথে
জুম অথবা কোনো মিডিয়ার থ্রুতে আমার এখানে ইন্টারাকশন না হলেও আমার এখানে কোয়েশ্চেন আস্ক করার সুযোগ থাকছে। টিএ অথবা প্রফেসর, মানে টিচারদের সবাইকে কোয়েশ্চেন করার এখানে সুযোগ থাকছে কোনো না বুঝলে, এবং সেগুলো সবই হচ্ছে সেই মডেলগুলো থ্রুতে। আমাদের এই মডেলগুলো নাই এখনো, হয়তো বা সামনে অনেক ইউনিভার্সিটি ইমপ্লিমেন্ট করবে, প্রাইভেট ইউনিভার্সিটি বেশি অনেকগুলোতে আছে আমি যতটুকু জানি, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখনো অতটা ওরকম চালু হয়নি এই জিনিসটা। এগুলো একটা, এবং এই সিকিউর চ্যানেলগুলোতে আমরা ইভেন এখানে টেস্ট কন্ডাক্ট করতে পারছি লকডাউন ব্রাউজারের মাধ্যমে। আমরা হলাম গিয়ে পুরোপুরি আমি যাতে অন্য কোনো উইন্ডোজ সুইচ করতে না পারি, একদম পুরো সিকিউর আমরা একটা পরীক্ষা যেভাবে বলি সেই পরীক্ষাগুলো এখানে অনলাইনে নেওয়া সম্ভব। এই টেকনোলজিগুলো এখন ইউজ করা সম্ভব। এইসব জিনিসকে আমরা বলবো যে কিছুটা বেশ অনেকটাই অ্যাডভান্স এখানে পড়াশোনা অ্যাপ্লিকেশনের দিক থেকে এবং সফটওয়্যারের দিক থেকে। তো এগুলো মানে ডিফিকাল্ট কিছু না, এগুলো আসলে আমরা বলি পজিটিভ, এগুলো অনেক বেশি ইজিয়ার, আরো আমাদের লাইফ ইজিয়ার করে দেবে। এটাই রাইট, ভাস্করের সাথে আমি একমত। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি কেন বললাম যে স্কুলিং এর ডিফারেন্ট নাই, বলছিলাম এর জন্য যে এই গ্লোবালাইজেশনের কারণে আমরা জানি যে হার্ভার্ডের স্কুলে কিভাবে পড়ায় সেটা আমি জানি, আমরা এখানে সবাই জানি যে হার্ভার্ডের ক্লাসরুমে কি হয় সেটাও আমরা জানি। তো প্রবলেমটা হলো যে আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি এটা ডিপেন্ড করতেছে আমার ইনস্ট্রাক্টরের উপরে, আমার প্রফেসর উপরে, তিনি কিভাবে আমার ক্লাসটাকে মনিটর করছেন। বাংলাদেশে যেটা হচ্ছে, আমার হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে সামহাউ, বাট এখানে আপনি যদি গত পরশুদিনও দেখেন হার্ভার্ড গ্যাজেট থেকে একটা রিপোর্ট বের হয়েছে, সেখানে সিলেবাস কমপ্লিট এদেশের মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে সিলেবাস কমপ্লিটের সাথে আমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বাড়তেছে কিনা। এটার জন্য ওই যে যেটা বললাম যে আমি একটা কোর্স চ্যাপ্টার কমপ্লিট করেছি, চ্যাপ্টারের সাথে সাথে আমি এটার উপরে একটা কাজ করব, এটা রিলেভেন্ট, যেটা ভাস্করও বললো যে একেবারে রিলেভেন্ট, ফিল্ড ওয়ার্ক হোক, ক্লাস ওয়ার্ক হোক, স্টুডেন্ট গ্যাদারিং এর মাধ্যমে হোক, সামহাও আমি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। বাট এটা ডিপেন্ড করতেছে পুরোপুরি কার উপরে, প্রফেসর উপরে। আমি প্রফেসর কিভাবে এটাকে অ্যাপ্লাই করতেছি একটা চ্যাপ্টার পড়ানোর পরে। আমি দেখেছি যে ঢাকা ভার্সিটির সিলেবাস এখানকার সিলেবাসের মধ্যে পার্থক্য নেই, পার্থক্য দেখবেন না খুব একটা। পয়েন্ট পেয়ে গেছি অ্যাকচুয়ালি ম্যাথোলজি, টিচিং ম্যাথোলজিটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে মূলত মেইন ডিফারেন্স। আমরা আসলে স্টুডেন্টদেরকে কীভাবে ইউটিলাইজ করছি, তারা আমাদের কতটুকু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন দিচ্ছি, বাস্তব ধর্মী একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে গ্রাজুয়েট করা, এটা আসলে ফোকাস করে। আমরা এখনো কিছুটা হলো বুকিশের মধ্যে আছি মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, সংখ্যা টঙ্কা এগুলো মুখস্থ করা, এই বিষয়টি এরকম। আমরা সেই প্রাইমারি স্কুল থেকে, আমি আমার ওই প্রাইমারি স্কুলে একটা জিনিস শেয়ার করি। আমি প্রাইমারি স্কুলের টিচারকে বলেছিলাম যে আমাকে বলছে যে তুমি 8 লাইন কবিতা মুখস্থ করো। তা আমি টিচারকে বলেছি যে আমি কেন মুখস্থ করবো, হ্যাঁ এটা তুমি বেশি বুঝো না, এটা 8 লাইন কবিতা লিখছি, বিষয়টা এরকম। আসলে আমাদের প্রাইমারি যে এডুকেশনটা বেসটা 1 to 12, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা ফোকাস করার কথা। ইভেন আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই তোমাদের সাথে, মানে অলমোস্ট সিমিলার। এই জন্য যে ইংল্যান্ডে আমি দেখেছি যে ওখানে কিন্তু সবাই প্রাইমারি স্কুল টিচার হতে পারে। এই কারণে আমি একজন ব্রিটিশকে জিজ্ঞেস করলাম যে কেন, ইউনিভার্সিটি যারা হতে পারে, তোমার ভালো রিসার্চ ওয়ার্ক করতে বলে তুমি গেট এ চান্স অ্যাজ এ লেকচারার ইন ইউনিভার্সিটি, বাট তোমার প্রাইমারি স্কুলে কোনো এন্ট্রি নেই। তার মধ্যে কেন? আমাদের একটা মেইন রিকোয়ারমেন্ট, প্রাইমারি স্কুলের একটা মেইন রিকোয়ারমেন্ট অবশ্যই লেভেল পাস, তবে তোমার ফাইন্যান্সিয়াল ইনকাম অবশ্যই, তোমার ফ্যামিলির ইনকাম অবশ্যই 3000 পাউন্ডের নিচে হতে পারবে না। 3000 পাউন্ড। আমি ওনাকে বললাম যে কেন? তো বললো যে এই জন্য যে ওর যদি পেটে ক্ষুধা থাকে, ও তো অলওয়েজ আমার এই স্টুডেন্টটাকে কী করবে, প্রোডাক্ট হিসেবে ইউজ করতে চায়। তো এই জন্য ওদের একদম স্কুল লেভেল থেকে একদম কলেজ লেভেল পর্যন্ত এটা ওর রিকোয়ারমেন্ট, যেটা তোমার ফিল আপ না করলে হবে না। আমি বলতে পারো যে তুমি হাবি যাবি কাগজ ফলস ইনফরমেশন দেবে, নো, ওই ট্যাক্স অফিস থেকে তারা জানবে এই লোকের ফ্যামিলি ইনকাম কত, তোমার এই সাবমিশনের কোনো দরকার নেই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা কিছুদিন আগে জার্মানির একজন ভদ্র মহিলা একটা জিনিস, সেম জিনিস আমি জার্মানিতে দেখলাম। উনি একটা অ্যাড দিয়েছিল, আমার বিক্রমপুরে সবচেয়ে বেশি হয় হচ্ছে আলু। আলু তো জার্মানিতে আলু হয় ইন দ্যাট কেস। জার্মানিতে যেটা প্রাইমারি স্কুলে ওরা শেয়ার করলো, ওনার বাচ্চাকে ওই প্রাইমারি স্কুলের টিচাররা তাকে আলু খেতে নিয়ে গেছে। ওখান থেকে সে আলু যেমন আগে যেমন চাষ করতো তখন নিয়ে গেছে, এখন আলু হয়ে গেছে, এটা নিয়ে আসে। নিয়ে আসার পরে আলু দিয়ে
প্রাইস যা যা করা যায় এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শেখানো হলো, এরপর তাদের খাওয়া দাওয়া বিদায় করতে হলো, ওইটা একটা প্র্যাকটিস। সেম কোশ্চেন আমি যখন আমার প্রাইমারি স্কুলের টিচারকে করেছি যে আপনি যে আমাদের এখানে এত আলু পেঁয়াজ স্কুলে আপনি কখনো কি আমাদের এই আলুর ফিল্ডে নিয়ে গেছেন, আমাদের ছাত্র আলু দিয়ে কী হয়, কী ভেরিয়েশন হয়, তো বলছে যে না। সেম কোশ্চেন আমি একজন জাপানের একজন ভদ্র মহিলাকে করেছিলাম কিছুদিন আগে ইএমকে সেন্টারে। সেম বলছে যে তোমাদের এডুকেশন আর আমাদের অলমোস্ট সিমিলার, প্রবলেম হলো রেশিও, স্টুডেন্ট টিচার রেশিও আমাদের এখানে কম, যার ফলে এখন প্রত্যেকটা টিচার তার ক্যারেক্টার সম্পর্কে জানে, তার আসলে কি বিহেভিয়ার, কীভাবে কি করা যাবে না থাকে এভরিথিং। সো আসলে মেইন কিন্তু আসলে যেটা স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার রেশিও এবং প্র্যাকটিক্যাল, এই জিনিসটা আসলে একদম একদম প্রাইমারি স্কুল থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তাদেরকে দিতে হবে। এখানে 8 লাইন কবিতা মুখস্থ করে গদ্যটা লিখিয়া এটা আসলে এইটা থেকে আসলে উত্তরণ করলে আমরা আমাদের একটা স্টুডেন্ট লিখেছে গভর্নমেন্ট ইংলিশ হলো, গভর্নমেন্ট ইংলিশের দরকার নেই, বিকজ আমার টিচিং স্টাইল যদি আমি চেঞ্জ করি তাহলে ডেফিনেটলি আমার এখানে কোয়ালিটি গ্র্যাজুয়েট বের হবে। আমি আরেকটু হিমেলের কাছে একটু যেতে চাই, হিমেলের কাছে যেতে চাই। যদি বল আমরা অনেক শুনি যে ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়ার যে গ্র্যাজুয়েটগুলো বের হচ্ছে তারা ম্যাক্সিমাম এই ইউএসএতে আইটি সেক্টরে তারা ডমিনেন্ট করতেছে, রাইট? টপ ক্লাস ইয়েতে আছে আমাদের পাশের দেশ। আমি অত আমেরিকা যেতে চাই না, আমি অনেককে বলি আমি যদি আমার পাশের দেশ ইন্ডিয়াকে ফুল ফেসে ফলো করি, এডুকেশন হোক, সেটা হেলথ হোক, ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু আমাদের টপ ফেসে। বেশি দূরের দেশে আমি যেতে চাই না, জাস্ট ক্রস দ্য বাউন্ডারি। ওখানে দেখছি যে আমার ব্যাঙ্গালোরের যে আইটি প্রতিষ্ঠানগুলো আছে কোয়ালিটি গ্রাজুয়েট বের করছে। বিজনেসের দিক থেকে আমি বলবো অনেক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তো অনেক ভালো ভালো কিন্তু প্রতিষ্ঠানের গ্রাজুয়েট ইন্ডিয়ান লোক কিন্তু ইউএসএতে ডমিনেট করছে, তাই না? তো এটা একটা বিষয়। আসলে এই জায়গাটা আমাদের একটু ফোকাস করতে হবে, টাকা পয়সা ফোকাস বা বিল্ডিং দিয়ে ফোকাস না করে আমাদের ফোকাস করতে হবে এখানে, এটা আসলে প্রয়োজন। আমি এটা বিষয়টা আমি তুলে ধরতে পারছি কিনা করি। মুকুল ভাই, আমি আপনাকে পুরোপুরি একমত। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা যেটা বলছিলেন, আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা, আমার সাথে 95% আমার ফ্রেন্ডরা ছিল ইন্ডিয়ান, নট ফ্রেন্ড, আমার সাথে সব ক্লাসমেটরা ছিল ইন্ডিয়ান। তো আমি বাংলাদেশের সাথে একটা যেটা পার্থক্য আমি যেটা দেখেছি যে বাংলাদেশের মানুষ অধিকাংশ তারা পিএইচডি করতে যায় মোর বিকজ এখানে পিএইচডিতে ফান্ডিং পাওয়াটা ইজিয়ার কম্পেয়ার টু মাস্টার্স। বাট ইন্ডিয়ানরা ওরা আসলে মাস্টার্সের ফান্ডিং নিয়ে তারা খুব একটা ওয়ারি করে না, তারা গভর্নমেন্ট থেকে তার লোন পায় এখানে এসে পড়ার জন্য, হায়ার এডুকেশনের জন্য। একজন একটা কোয়েশ্চেন দেখলাম যে মজার কোয়েশ্চেন, ওয়াই দি প্রিমিয়াম কোয়ালিটি স্টুডেন্টস শুড গো অ্যাব্রড, ইজ দিস দ্য রিজন আওয়ার গভর্নমেন্ট ইনভেস্টিং অন আস? জিনিসটা আসলে এরকম না যে আমরা দেশ থেকে চলে গেলাম দেশের জন্য কিছু করবো না, ব্যাপারটা আসলে সেরকম না। দেশে বাইরে থেকেও মানুষজন দেশের জন্য অনেক কিছু করতে পারে, এখনো করছে। রেমিটেন্সের কথা বলেন, তারপরে আরো বিভিন্ন দিকে তারা দেশের, বাংলাদেশে একটা মানুষ তার দেশে বাইরে এসেও কিন্তু তার দেশের জন্য প্রচুর কাজ করছে, দেশকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু ওটা বলছিলাম যে ইন্ডিয়ানরা জিনিসটা এভাবে দেখে যে তারা হলো গিয়ে ইনভেস্ট করছে তাদের স্টুডেন্টদের উপর, তারা যাতে লোন নিয়ে এখানে ইউএসএ তে এসে পড়তে পারে বা অন্য দেশে যে তারা যাতে পড়তে পারে। এবং আলটিমেটলি তারা কি করছে, তারা দেশে তাদের ফ্যামিলি থাকে, তাদেরকে সেখানে প্রচুর রেমিটেন্স তারা সেখানে পাঠাচ্ছে, এবং এটা আসলে দেশের উপকারী হচ্ছে। তারা যে ইনভেস্টমেন্টটা করছে লোন দিয়ে, তারা সেটার জন্য একটা বেনিফিট তারা পাচ্ছে। সো জিনিসটা একটা এরকম যে আমাদের হয়তো বা ইনফ্রাস্ট্রাকচারাল বেশ কিছু এখনো লিমিটেশন আছে, যে আমরা লোনের ব্যাপারে, সিকিউরড লোন এগুলো আসলে স্টুডেন্টদের ব্যাপারে এখনো চিন্তা করতে পারি না বাংলাদেশে। কিন্তু যদি সামনে আসলে এই জিনিসগুলো ওভারকাম হয় তাহলে আমি বলবো যে এখানে ইয়েতে ইউএসএ বা অন্য যে কোনো দেশেই বাংলাদেশের স্টুডেন্ট অনেক বাড়বে এবং তারা আসলে দেশের জন্য সেটা পজিটিভই হয় বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে চাই, সরি। তোমার কাছে আসতেছি, তুমি যাই উত্তর দাও সাথে এই যে এটা কি এই যে তুমি যেহেতু এমবিএ করেছো, এমবিএ এর বিষয়ে বলো যে নেক্সট স্টুডেন্ট হয় ক্যান উই গেট এ ফুল ফ্রি স্কলারশিপ হিয়ার? প্রশ্নটা কি আমাকে করা হয়েছে? হ্যাঁ, কোশ্চেন তুমি এমবিএ আচ্ছা, ওকে, সরি।
full free scholarship for MBA. A very interesting question. I don't have the answer, honestly, to be honest. তবে হ্যাঁ, certain percentage পর্যন্ত পাওয়া যায়, এটা আমি জানি। এবং আমি দেখেছি আমার যারা কলিগ ছিল, ইভেন আমারও ছিল, আমার 25% ছিল, 25% অফ টিউশন ফি ছিল, ফুল ফ্রি ছিল না। তবে আপনি ফুল ফ্রি করতে পারেন অনেকভাবে, যেভাবে আপনার ফরিদ ভাই বললেন, ভাস্কর ভাই বললেন, বেশ কিছু প্রোগ্রাম আছে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে ছিল গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, যেটাকে আমাদের ওখানে বলতো আরএ বলতো, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলতো অনেকে। আরএ আবার দুইটা হয়, রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট হয় যারা হলের সাথে কাজ করে, হলের ইনচার্জ হিসেবে কাজ করে স্টুডেন্টদের, আর এটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট। আমার জানা মতে যারা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন তাদের টিউশন ফি পুরো ফ্রি ছিল। এটা আমি দেখেছি, আমাদের নিজেদেরই বাংলাদেশি ফ্রেন্ডরাই ছিল আমাদের, এখানে আছে এখন। তাদের হাজবেন্ড ওয়াইফ দুজন এসেছিলেন, দুজনেই গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট ছিলেন, কিন্তু ওরা কিন্তু স্কুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসেননি। কিন্তু যখন এই এক সেমিস্টারের টিউশন ফি দেওয়ার পরেই সাথে সাথে ওরা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট পেয়ে যায়, দুজনেই দুইটা প্রফেসরের সাথে কাজ করা শুরু করে, এবং সাথে সাথেই তাদের টিউশন ফ্রি হয়ে যায়। তবে অফকোর্স আপনার যদি রেজাল্ট খুবই ভালো থাকে, আপনার জিমেট স্কোর খুব ভালো থাকে, আপনার আইএলটিএস স্কোর খুব ভালো থাকে বা টোফেল স্কোর ভালো থাকে, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই টু লট অফ ইউনিভার্সিটিজ, এবং আপনি গ্র্যান্টের জন্য মানে রিকোয়েস্ট করতে পারেন যে whether you can get a full free scholarship or not, বাট এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটি যদি মনে করে যে আপনাকে ওরা আনতে পারলে বা আপনাকে ফুল ফ্রি স্কলারশিপ দিলে তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, সেক্ষেত্রে এটা ইউনিভার্সিটির উপর টোটালি ডিপেন্ড করে। আর যে আমি ডিসকাশনটা শুনছিলাম, এই ডিসকাশনের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা ফরিদ ভাই এবং ভাস্কর ভাই বলছিলেন, যে টিচিং এডুকেশন সিস্টেম, যেটা আমার মনে আছে, আমার এমবিএ এর লাস্ট কোর্স ছিল, আমার এক্স্যাক্টলি কোর্সের নামটা মনে নেই, অনেক বছর আগে করা। তবে সেই কোর্সের যখন আমি অনেকেই বলে যে এই ফ্যাকাল্টিটা, আমরা যেটাকে ফ্যাকাল্টি বলি, টিচারকে বা এই প্রফেসরটা খুব ভালো, তোমরা এই প্রফেসরটাকে নাও। প্রফেসরের ক্লাস নেওয়ার পরে উনি প্রথম দিন যেদিন আসলেন, 3 মাসের সেমিস্টার বা 3, 3.5, 4 মাস whatever, there was no midterms, কিছুই ছিল না, nothing, no midterm, no class test, no quiz, nothing, কিছুই নেই। All he wanted to do a report, that's it. যে একটা প্রথম দিনই আসলেন, একে বললো যে ঠিক আছে তোমরা কয়েকজন ইন্ডিভিজুয়ালি, বললো যে গ্রুপেও করতে পারো 2 জন, অথবা ইন্ডিভিজুয়ালি করতে পারো, চয়েস তোমাদের, কিন্তু আই ওয়ান্ট টু সি দিস রিপোর্ট, দ্যাটস ইট। এবং রিপোর্টটা করতে আসলে সত্যি কথা ওই 3 মাসে আমাদের ঘাম ছুটে গেছিল, কিচ্ছু করা নেই, নাথিং। ক্লাসে আসো, মাঝে মাঝে আসতো, ডিসকাশন করতে যে কি করছে, কতটুকু প্রগ্রেস, কি হচ্ছে, ঠিক আছে। কিন্তু তার যে গাইডলাইন গুলো ছিল বা রিপোর্টের রিকোয়ারমেন্ট গুলো ছিল, সেগুলো আমাদের লাইব্রেরিতে খুঁজতে অনলাইন পোর্টালে খুঁজতে আমাদের অনেক দিন রাত পার হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আপডেট ছিল, সরি, আমাদের সময় তো নেটটা ওভাবে আপডেট ছিল, অনেক কিছু আমাদের লিমিট না, আমাদের লাইব্রেরি সবসময় খোলা থাকতো, রাত ভোর 3টা 4টা পর্যন্ত খোলা থাকতো, এবং 3টা 4টা পর্যন্ত পরে আমরা লাইব্রেরিতে সময় কাটাতাম। এবং এইটা একটা ডিফারেন্স আমি পেয়েছি, আমি নর্থ সাউথে পড়াশোনা করেছি, কিন্তু এই টিচিং এর ক্ষেত্রে আমি এই একটা ডিফারেন্স পেয়েছি যে ঠিক আছে, পুরো সেমিস্টারে কোনো ক্লাস নেই, এবং ক্লাসে না আসলেও কোনো প্রবলেম নাই, you don't have to come to the class, but at end of the semester I need this report to be done at any cost, no matter what. I mean, it was very difficult. আমার এখনো মনে আছে, আমি হার্ডলি B+ বা সামথিং পেয়েছিলাম, কিন্তু it was a lifetime experience যে এই ধরনের এডুকেশন সিস্টেমে, but not necessarily যে সবাই। আরেকটা এক্সপিরিয়েন্স আমার মনে আছে, সম্ভবত অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কোনো অ্যাডভান্স কোর্স হবে, সেটারও একটা রিপোর্ট আমাকে আরেকটা টিচার প্রফেসর করতে দিয়েছিলেন একটা কোর্সে। তো বলেছিলেন যে ঠিক আছে, একটা টপিকের উপরে এটা তোমার একটা রিপোর্ট করে নিয়ে আসতে হবে। আমরা যেটা করি কি, বাংলাদেশে আমরা সাধারণত করি, একটু ওপেনলি বললাম যে আমরা করি কি, ইন্টারনেট থেকে কাট কপি পেস্ট করে দিয়ে দিই,
হ্যাঁ, কাট করে পেস্ট করি আর দিয়ে দিই। এবং আমি সেই কাজটাই করছি। এবং করার পরে দেখি যে আমার গ্রেড আসছে C মাইনাস ফার্স্ট মিড টার্ম বা ফার্স্ট রিপোর্টে। আমি তো দেখে পুরো করে আজকে ভূত দেখার মতো করে মানে ভয় পেয়ে গেছি। পরে আমি সাথে সাথে প্রফেসরের কাছে দৌড়ায় গেছি। তো প্রফেসর বলল যে তুমি তো সবকিছু কপি করছো। আমি বললাম যে কপি করছি, এখন আমি আবার চিন্তা করলাম যে কপি করলাম সে কিভাবে জানলো। ওদের একটা সফটওয়্যার আছে আমাদের এখানে, আমরা যেটা করছি এটাকে বলবো এখনো এটা আমি শিওর আছে ফরিদ ভাই, এবং আসলে টার্নিটিন নামে একটা ওয়েবসাইট আছে, টার্নিটিন। তো টার্নিটিনে যখনই আপনি কোনো রিপোর্ট দিবেন তারা টার্নিটিনের মাধ্যমে এটা আপনাকে ওরা কোনো প্ল্যাজিয়ারিজম হচ্ছে কিনা, কোনো রেফারেন্স আপনি করলে কোনো রেফারেন্স আপনি কিভাবে কোট করছেন সেই জিনিসগুলা আপনাকে প্রপারলি দিতে হবে। আর যদি কপি করেন তো অবশ্যই আপনার যে অথর তাকে আপনার ক্রেডিট দিতে হবে, এবং সেটার রেফারেন্স কিভাবে লিখতে হবে সেগুলোর একটা আলাদা গাইডলাইন আছে। তো পুরো জিনিসটা আমাকে বের করে উনি দেখালেন যে তুমি 90% জিনিস কপি করে আনছো, and you cannot do that. And আমি তোমাকে যেহেতু তুমি জানো না, ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আই এম গিভিং ইউ আ চান্স যে তুমি নেক্সট যে রিপোর্টটা তুমি নিজে করবা, তুমি রিফ্রেশ করো, প্যারাফ্রেজিং করো, হোয়াটএভার ইউ ডু। আর তুমি যদি হুবহু লাইন তুলতে চাও, ইউ হ্যাভ টু পুট ইন আ কোটেশন, এবং ক্রেডিট কত নাম্বার কি রেফারেন্স এগুলো সবকিছু দিতে হবে। দ্যাটস অ্যানাদার থিং আই লার্ন, যেটা আমরা আসলে বাংলাদেশে সাধারণত কখনোই শিখি নাই, বা আমরা এই জিনিসটা গুলোকে বাইপাস করার চেষ্টা করছি। তো আমি স্টুডেন্টদেরকে এটাই বলতে চাই যারা এখানকে ব্যাচেলার করতেছেন বা হোয়াটএভার, যে এই জিনিসটা কিন্তু বিদেশে খুবই ভয়ানকভাবে মনিটর করা হয়, এবং এটার কারণে আপনি স্কুল থেকে বেরো করে দিতে পারে আপনাকে, আপনাকে কোর্স থেকেও আপনাকে they can take you out and they can send you home, যে তুমি এই জিনিসগুলোতে চিটিং করছো বা প্লাজিয়ারিজমের সাথে ইনভলভ। সেই জিনিসটাকে ওরা খুবই আমি যেটা ফরিদ ভাই আরো বলতে পারবে, আর ভাস্কর ভাই আরো বলতে পারবে, এটা খুবই স্ট্রিক্টলি মনিটর করা হয়, এবং এই জিনিসটা খুবই রিস্কি। এবং আমি বলবো যে এইটা আরেকটা, এই ধরনের কিছু এডুকেশন সিস্টেম যদি বাংলাদেশে আনা যায়, আমি মনে করব যে প্লাজিয়ারিজম বা যে কোনো আরেকজনের রিপোর্ট কপি করে পেস্ট করে দেওয়া, এটা আমি লিখে নিয়ে আসছি, এই জিনিসগুলা প্রিভেনশনের জন্য একটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে, যেটা আমি এই দেশে এসে শিখেছি। থ্যাংক ইউ। তুমি যদি একটু অ্যাড করো। জি ভাই, সফটওয়্যার সম্পর্কে তোমার মাস্টার এবং পিএইচডি অভিজ্ঞতা আছে, তো জি আসলে আমার একটু অভিজ্ঞতা ঢাকা ভার্সিটি থেকেও আছে। ঢাকা ভার্সিটিতে আমি যখন একজন প্রফেসরের সাথে বিবিএ, ঢাকা ইউনিভার্সিটি কাহিনীবাদ তুমি এখন না ওইটা দিয়ে শুরু করি, তাহলে মজা হবে ঘটনাটা। ঢাকা ভার্সিটিতে আমি যখন ইন্টার্নশিপ করি বিবিএতে, তখন একজন প্রফেসর তিনি এই সফটওয়্যার প্লাগারিজম সফটওয়্যার তিনি অ্যাপ্লাই করেছিলেন আমার ইন্টার্নশিপ রিপোর্টের উপরে। এই প্রফেসর তখন ডারহাম থেকে পিএইচডি করে গিয়েছিলেন লন্ডনের। আমি সেই আবার একই জায়গায় আসি ঘুরে ফিরে, যে একজন প্রফেসর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা ভাই বললেন যে প্রফেসর ক্লাসে এসে কিছুই করাননি বা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। আর ইনস্টিটিউশনালি যদি বলি যে টার্নিটিন থেকে শুরু করে আরো যে রিস্ক সফটওয়্যার গুলো এডুকেশনের ক্ষেত্রে এখন ব্যবহার হয়, সেখান থেকে আমরা যোজন মাইল পিছনে আছি, এটা সত্যি। এটা আমরা কোন দিন কবে নাগাদ কবে থেকে এটাকে ইনস্টল করতে পারবো সেটা এখনো ক্লিয়ারলি আনসার্টেন বাংলাদেশে। কারণ এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো গবেষণা নাই, কিছু নাই, সেটা অন্য বিষয়, অন্য তর্কের বিষয়। বাট এই সফটওয়্যার গুলো জি বাংলাদেশের এখন রিসেন্ট পার্সপেক্টিভ আমি বলি, এখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করতেছে সকল প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটিতে, তাদের কারিকুলাম, তাদের লার্নিং আউটকাম এভরিথিং মোটামুটি ডান। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখন র্যাঙ্কিং হচ্ছে যে আমার ফ্যাকাল্টি বা আমার ডিপার্টমেন্ট আমার এনজিপিএ তে কত। ধরুন আমার ফ্যাকাল্টি রিসেন্টলি গত বছর যেটা ইভালুয়েট করে দেশের এবং বিদেশের এক্সপার্ট ছিল, একটা সিজিপিএ তারা দিয়েছে 3.16 কথা। তো প্রাইভেট পাবলিক ইম্পর্টেন্ট না, যখন ওই যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল হচ্ছে তখন কিন্তু
আমার স্কুলগুলোর কি অবস্থা বা ফ্যাকাল্টিগুলোর কি অবস্থা আমি কিন্তু স্টুডেন্টরা যাচাই করতে পারবো যে এটার এই অবস্থা, এটার এই অবস্থা। তো বাংলাদেশে এক্স্যাক্টলি। যাচ্ছে। যদি আরেকটা এটা জিনিস শুরু হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই যে আমি যেখানে পিএইচডি করছি বিইউটিতে, তো তারা প্রত্যেকটা জিনিসই ক্ষেত্রে সেমিনার হোক বা অ্যাসাইনমেন্ট হোক সেটা করা টার্গেটেড সফটওয়্যারগুলো তারা এটা মেজার করে আমাকে রিপোর্ট তারা আগে আমি সফট কপি জমা দিই, এরপরে তারা এটা ইভ্যালুয়েট করে আমাকে ফিডব্যাক দেয়, তারপর আমাকে রিপ্রেজিং যা করা যা করিয়া তারপরে না জমা দিতে হবে। ঠিক আছে, চলে আসছে কিন্তু এক্স্যাক্টলি। বাট আমাদের প্রবলেম যেটা আমাদের যারা ম্যাক্সিমাম যারা স্পোর্টস টিচার, ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি, স্পোর্টস টিচার, ঠিক আছে, তারা কিন্তু আমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে নট মাচ ডিগ্রেড অ্যাজ উই আর এক্সপেক্টেড। আমি ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে যে বিশাল কিন্তু আশা নিয়ে গিয়েছিলাম আমরা সবাই এখানে যারা আসছে। তো এই যে আশার একটা লিড করাটা এটাকে চিন্তা করি। আমি লাস্ট আরেকটা জিনিস সাজেশন দিই, আমাদের যে একটা অ্যালামনাই আছে তাই না, ম্যানেজমেন্ট অ্যালায়েন্স, যদি আমাদের বন্ধুদের বলেছি যে ম্যানেজমেন্ট অ্যালায়েন্স তার মানে একটা অ্যালামনাই। Management Alliance will give some suggestion for the department. What do you have to do? কি করতে হবে তোমার? ইন্টার্নশিপ কেন আমাদের ছাত্ররা why not department arrange? ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করবে, ডিপার্টমেন্ট ইন্টারভিউ নিবে, যে ভাস্কর তুমি বিবিএ গ্রাজুয়েট ফাইন, তোমার কিন্তু ওই কোম্পানির কিছু ইন্টারভিউ ফেস করতে হবে। তার মানে কি ইন্ডাস্ট্রি আমাদের আরেকটা মেইন গ্যাপ, ইন্ডাস্ট্রি এক জায়গায়, টিচার কিন্তু এক জায়গায়, সেটা কিন্তু হবে না। টিচার ইন্ডাস্ট্রি শিক্ষিত নাই। যেমন ধরো তোমরা আমরা একই ভাস্কর পেয়েছি হয়তো ম্যাডাম সামিনা ম্যাডাম তাই না, তৌফিক স্যার বলে দে আর ভেরি মাচ ভেরি মাচ ট্রাস্ট, দে নো হাউ টু রিচ উইথ দ্য কর্পোরেট, এটা তো কিন্তু লিঙ্কেজ হয়েছে। কিন্তু তারপরে দেখা যায় যে আমরা ওই ম্যানেজমেন্ট ক্লাবে যারা কাজ করিয়েছি, ওই যে আমরা বিশেষ করে আমাদের কয়েকজনকে খুব ক্লারিফাই করে তারপর যখন আমরা এসেছি সুবিধা করে দিয়েছি। এই যে মানসিকতা, মানসিকতা কিন্তু এটা পরিহার করার ইম্পর্টেন্ট যে দেয়ার স্টুডেন্ট সে যেই হোক আমাদের স্টুডেন্ট সে কিন্তু ভালো করে কিন্তু এটা বেটার। আমার একটা বন্ধু আছে তিনি তো জানলো সপ্তম, ও এখন আইবিতে ছিল, পরে ক্যানাডায় ইন্টারেস্ট হয়েছে, ও ওই জন্য কিন্তু এমবি করে ও কোনো আপনি আমি গেলাম গাঁয়ে দিয়ে স্কটল্যান্ডে সে করে আসছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আসলে আমার স্টুডেন্টকে আমার অবস্থা বুঝতে হবে, আমার স্টুডেন্টকে আমি কোন অবস্থায় নিয়ে দিতে চাই, এটাই বিষয়। উই আর নট ডেডিকেট to the private university, we should dedicate to our university. এটা আমার এই অবস্থা নতুন দেখে চাই। যেমন আমার ইউনিভার্সিটি আমি তোমাকে একটা জিনিস শেয়ার করতে চাই, আমার একটা নতুন ডিসিপ্লিন কিন্তু খুলেছি, এগ্রি বিজনেস নতুন ডিসিপ্লিন। আমাদের কোনো ইউনিভার্সিটি কিন্তু খুলে নাই। তোমার আমেরিকাতে দেখবে কিছু ইউনিভার্সিটি খুব আছে, অলরেডি অনেক আগে ছিল। আমার ইউনিভার্সিটি 52-56 সালে খুলছে। এখানে আমি দেখলাম যে যেখানে বিজনেস প্লাস এগ্রিকালচার যদি মিক্স হয়ে যায়, আর কোনো বিজনেসের নলেজ নয়, আমার র মেটেরিয়ালসের নলেজ থাকলে আমাকে বিজনেস নলেজ আছে। এই জিনিসটা নিয়ে আমি 6 বছর একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ইনস্টলের গত বছর আমাদের সরকার এটাকে ক্যাডারভুক্ত করেছে। তার মানে এই গ্র্যাজুয়েটরা তারা এখন বিসিএস এ একটি টেকনিক্যাল ক্যাডার সুবিধা পাবে, যেটা সরকারের একটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং আছে, তারা এগ্রিকালচারাল মার্কেটিংটা দেখবে। তো আমাদের কথা বলছি আমরা অবস্থা কোথায়, আমাদের কোথায় নিয়ে যেতে হবে, এই যে ডেডিকেশনটা। তো ফিউ নাম্বার অফ দ্য টিচার, তুমি আমি একই, কারণ আমরাও কিন্তু 30 জন টিচার পাইছি, তারা আমাদের 2-3 জন কিন্তু ডেডিকেশন আছে। তারা যখনই চেঞ্জ করতে চায়, যেটা যে প্রবলেম অর্গানাইজেশনাল চেঞ্জ যেটা আছে পাবলিক ইউনিভার্সিটি আমি বলতেছি, মেইন প্রবলেম অর্গানাইজেশনাল চেঞ্জ যারা আনতে চায় বা আমরা বাংলাদেশকে যারা চেঞ্জ আনতে চায়, আমাদের দেশের মানুষ কিন্তু তার শত্রু হয় যে হিউম্যান মাইন্ডসেট কিন্তু আমরা ওবি পড়াচ্ছি, ওবি আমি বলি ছাত্রদের পড়ে লাভ নেই, ওবি পড়ানো উচিত পলিসি মেকার। ঠিক আছে, যে আমি অবশ্যই আমার পজিটিভ ভিউটা আমি বলবো, তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা তোমার সাথে বসতে হবে আমার সাথে, না সব কীভাবে আসলে পড়া যায়, এটা কিন্তু আমরা করি না, আমরা নেগেটিভ দিক থেকে দেখি। অর্গানাইজেশনাল চেঞ্জ নট ফর দ্য স্টুডেন্ট, অর্গানাইজেশন চেঞ্জ ফর দ্য পলিসি মেকার। যখন এই জিনিসে ঘটবে, এখানে ঘটবে, তখন দেশে ডেফিনেটলি একটি ড্রামাটিক চেঞ্জ আসবে। তবে আমার ধারণা এই করোনা পরবর্তীতে কিছু কিছু জায়গায় চেঞ্জ অবশ্যই আসবে। তার একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, আরেকটা হচ্ছে শিক্ষা, অবশ্যই একটা গবেষণা। আমরা দেখতেছি এই করোনার মধ্যে আমাদের এই যে বিভিন্ন টিকা বা বিভিন্ন কিছু আবিষ্কার করতেছে বিশ্ববিদ্যালয়গুলো, কিছু বিশ্ববিদ্যালয় তারা পিসিআর নিয়ে কাজ করতেছে। তার মানে আমাদের দরকার কিন্তু ওই ধাঁচের গ্র্যাজুয়েট,
হ্যাঁ, যারা ন্যাশনাল কন্ট্রিবিউশন করতে পারে। আমাদের ওই যে বিসিএস পরীক্ষা যেটা হয়, সাদা হাতি দেশ কোনটা, তুমি যদি রাইট বলো তুমি কেন, বিষয়টা এরকম না। সাদা হাতি দেশ দিয়ে তুমি এই ধরনের মানুষকে দিয়ে তুমি দেশ সার্ভাইভ করতে পারবে। করতে হলে তোমাকে করতে হবে রিসার্চ, তোমাকে করতে হবে টেকনিক্যাল পিপল, তাদেরকে ফোকাস করতে হবে। তো আমার ধারণা এই করোনার পরে ডেফিনেটলি এটা সবাই কিন্তু এখন বাংলাদেশের মিডিয়ার কারণে সবাই কিন্তু একদম স্পষ্ট যে অ্যাকচুয়ালি আমার স্বাস্থ্য ক্ষেত্রে হাত দিতে হবে, আমার গবেষণায় হাত দিতে হবে, আমার কৃষি সেক্টরে হাত দিতে হবে, কারণ আমাদের ওখানে খাদ্য নিরাপত্তার একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় করোনা ডেফিনেটলি এটা আমার মনে হয় যে এটা পজিটিভ চেঞ্জ হবে। তবে ইউনিভার্সিটিগুলো তারা ইয়ে করতেছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করতেছে তাদের লার্নিং আউটকামটা ইয়ে করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য। এটা জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করা। ধন্যবাদ। একটা জিনিস অ্যাড করতে চাই মুকুল ভাই, এটা ভালো যে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করতেছে, ভালো কিছু হবে। এখানে আমরা সবাই জানি, আপনিও বাহিরে ছিলেন, আমরা এখনো বাহিরে আছি। যখন আমরা কোনো কিছু ফিল করি যে না এই টেকনোলজিটা অথবা এই সিস্টেমটা আমার দরকার, তখন আমরা ইউনিভার্সিটিকে জানাই, এখনো জানাই। আমি গত মাসে ইউনিভার্সিটিকে জানিয়েছি আমার এই সফটওয়্যার দরকার। ইউনিভার্সিটি উইদিন আওয়ার আমাকে সেটা ম্যানেজ করে দিয়েছে। বাট আমি যেটা বলতেছিলাম প্রথম থেকেই, যে একজন ফ্যাকাল্টি সে কিভাবে চিন্তা করে, সে যদি চিন্তা করে আমার এই সফটওয়্যার লাগবে, সে যদি এই রিকোয়ারমেন্ট গুলো ডিপার্টমেন্টে সাবমিট করে যে আমার এগুলো দরকার, তাহলে ডিপার্টমেন্ট তার পুরোটা দিতে না পারলেও ডিপার্টমেন্ট ব্যবস্থা করবে। আর যদি ডিপার্টমেন্ট নিজে ব্যবস্থা নাও করে, একজন প্রফেসর, আমি সেদিকে যাচ্ছি না, তার কিছু টাকা পয়সা খরচ তো নিজেও করতে পারে এইসব টেকনোলজির জন্য। আমার টার্নিটিন, আমার প্লাগারিজম, আমার আরো যে সিস্টেম গুলো থাকা দরকার, আমি একজন প্রফেসর হিসেবে আমার নাই কেন? আমাকে সবসময় ইনস্টিটিউশনই কেন দিবে? আমার নাই কেন? আমার তো থাকা দরকার। আমি এই 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 22nd সেঞ্চুরির একজন প্রফেসর, একটা ভার্সিটির প্রফেসর হয়েছে, আমি তো মেধাবী, আমার এগুলো কেন না? তখন হ্যাঁ, যদি আমাদের অনেকেরই থাকতো বা কম মানুষেরও থাকতো, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। ওয়ার্ল্ড ব্যাংকও ফান্ড করলে আমরা কতটুকু সেটা নিতে পারবো, সে ফান্ড কতটুকু অ্যাপ্লিকেবল হবে, সেটা আবার বিতর্কের বিষয়। বাট এখনো পর্যন্ত নাই কেন, সেটা আমাদের কনসার্ন। ফরিদ, আমি টার্নিটিনের কথা যদি বলি, এই প্লাজিয়ারিজম চেকার যেটা, এটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে কতটা ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং সেটা করলেও কতটা ইফেক্টিভ হবে, এটা নিয়ে আমি একটা ডাউটফুল। যেমন আমাদের যদি একটা কমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে না আসতে পারে, যেমন আমরা এখানে ইউজ করি ক্যানভাস, অনেকে ইউজ করে ব্ল্যাকবোর্ড, তো এগুলোর থ্রুতে যদি না আসতে পারি, তাহলে জিনিসটা যেটা হবে ম্যানুয়ালি সবাই প্রফেসরদেরকে সাবমিট করবে, প্রফেসরদেরকে ইন্ডিভিজুয়ালি সেটা হলো গিয়ে টার্নিটিন সফটওয়্যারে আপলোড করতে হবে। দ্যাট ইজ কোয়াইট ডিফিকাল্ট। যখন নাম্বার অফ স্টুডেন্টস 700-800 হবে একটা কোর্সে, তখন আসলে জিনিসটা অনেক সিরিয়াস একটা ওয়ার্ক হবে, যেটা আসলে অনেক টাইম টেকিং। তো এই জন্য আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এই ধরনের সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। যে যদি আমরা একটা কমন প্ল্যাটফর্মের আন্ডারে থেকে একটা ইউনিভার্সিটির জন্য আমরা যদি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই ধরনের টার্নিটিন কিংবা ব্ল্যাকবোর্ড কিংবা যেমন আমরা প্যানোপটপ, এই ধরনের মডেলগুলো ইউজ করাটা অনেক ইজিয়ার এবং জিনিসটা কস্ট ইফেক্টিভ। আর মুকুল ভাইয়ের সাথে আমি কয়েকটা জিনিস আমি অ্যাড করতে চাই। যেমন মুকুল ভাই অ্যালামনাইয়ের কথা বলছিলেন, ম্যানেজমেন্ট অ্যালায়েন্স। আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমরা অ্যালামনাইদেরকে প্রপারলি ইউজ করতে পারছি না। যেমন আমরা মোর অ্যালামনাইটাকে আমরা দেখি হলো গিয়ে একটা রিউনিয়ন হবে কিংবা সোশ্যাল ওয়ার্কের দিকে আমরা মোর নিয়ে যাই। আমরা জিনিসটাকে কিন্তু জবের দিকে নিয়ে যেতে পারি, যে হ্যাঁ অ্যালামনাইরা কিন্তু জব ইনভাইট করতে পারে। হ্যাঁ, আমি বলছি না এটা হচ্ছে না, কিন্তু হচ্ছে না লিমিটেড স্কেলে। আপনি ডিএমসি কথা বলছেন, ম্যানেজমেন্ট ক্লাবের কথা যারা বলছিলেন, আমাদেরকে আসলে স্ট্রাগল করতে হয়েছে যে একটা পারমিশন পাওয়ার জন্য, যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। জিনিসটা আসলে উল্টো হওয়া উচিত, যে টিচারে আমাদের একটা গোল দিয়ে দিবে, ফ্যাকাল্টি থেকে একটা গোল থাকবে যে হ্যাঁ তুমি এত বাজেটের খরচ, বাজেটের মধ্যে তুমি এই ধরনের ডেভেলপমেন্ট কাজগুলো করবে, যেটা থ্রুতে আসলে ক্যারিয়ার ফেয়ার হতে পারে এখানে, বা যে কোনো ট্রেনিং প্রোগ্রামস হতে পারে, যেগুলো আরো মানে যেগুলো অনেক ক্যারিয়ারে যেগুলো অনেক ফোকাস করবে, যেগুলো আমাদের রেজুমেতে আমার লার্নিং এ ভ্যালু অ্যাড করবে, এই ধরনের জিনিসগুলো আসতে পারে। তারপরে আরেকটা বড় আমি লিমিটেশন যেটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যেটা দেখি,
যে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট। যেমন ঢাকা ভার্সিটির কথা আমরা যদি বলি, পুরো রেজিস্টার বিল্ডিংটা আমি মনে করি 3/4 এখানে আসলে স্টুডেন্ট এমপ্লয় দিয়ে এই জিনিসটা করা সম্ভব। আমাদের প্রচুর পেপার ওয়ার্ক, প্রচুর এখানে বড় বড় রুমে একজন একজন মানুষ বসে আছে, কিন্তু এগুলো আসলে দরকার নাই। এগুলো অনেক কিছু স্টুডেন্ট এমপ্লয় দিয়ে করা সম্ভব, যেটাতে স্টুডেন্টদেরও এখানে একটা আর্নিং সোর্স হবে। আমরা আন্ডারগ্রেড লেভেলে আসলে খুব কম দেশে আমার মনে হয় বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকে ফান্ডিং এর দিক থেকে। যদি স্টুডেন্ট এমপ্লয়মেন্টটা থাকে তাহলে আমরা জাস্ট এখানে টিউশন বেসড সাপোর্ট ছাড়াও এখানে নিজের থাকার জন্য আমরা নিজের খরচের জন্য আমরা একটা বড় একটা সাপোর্ট এখানে পেতে পারি। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে আমার ক্যারিয়ারে সেটা অনেক ভ্যালু অ্যাড করতে পারে। সো স্টুডেন্ট এমপ্লয়মেন্ট আমি যেটা বলবো যে মুকুল ভাই আপনি আছেন একটা বড় ইউনিভার্সিটি, বড় একটা পাবলিক ইউনিভার্সিটি, আপনি ফ্যাকাল্টি, সো এই জিনিসটা আপনারা একটু চিন্তা করতে পারেন ফ্যাকাল্টি লেভেল থেকে যে কিভাবে স্টুডেন্টদেরকে আরো বেশি এনগেজ করা যায় ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিতে। এখানে ইউনিভার্সিটির জন্য যেটা প্রফিটেবল হবে, স্টুডেন্ট এমপ্লয়ীদের আসলে স্যালারি একটা পার্মানেন্ট এমপ্লয়ের মতো অত বেশি হবে না, এটাই স্বাভাবিক, কারণ সে তখন স্টুডেন্ট, একটা ডিগ্রির একটা দাম আছে। কিন্তু কাজগুলো খুব বেশি ডিফিকাল্ট না যে একটা স্টুডেন্ট করতে পারবে না। সো বা স্টুডেন্ট হচ্ছেই তার রিলেটেড ফিল্ডে যদি সে এখানে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট হিসেবে কাজ করে, সেটা আসলে তার ক্যারিয়ার এবং তার ফাইন্যান্সিয়াল সব দিকেই সেটা তাকে ভ্যালু অ্যাড করবে। তো এইটা একটা। তো আপনি যেটা বলছেন মেন্টালিটির কথা, যে হ্যাঁ আসলে স্ট্রাগল করতে হয় যে কোনো প্রোগ্রাম করতে হলে এখনো, এগুলো আসলে আমাদের অধিকাংশ রিওয়ার্ড নয়, ফ্যাকাল্টি। জি ভাইয়া, মানে প্রোগ্রাম করতে গেলে রিওয়ার্ড নয়, পানিশমেন্ট। রিওয়ার্ড, এক্স্যাক্টলি এটাই। অনেক 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 চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমি নিজে দেখি, আমি জানি, আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি এই জন্য বলতেছি, ঠিক আছে? রাইট, যেমন আপনি সামিনা ম্যাডামের কথা বললেন, আমরা অনেক থ্যাঙ্কফুল যে আমরা সামিনা ম্যাডাম, তৌফিক স্যার, এই ধরনের মানুষগুলোকে আমরা পেয়েছি, যে কারণে আসলে ঢাকা ভার্সিটির ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টটা আমি বলবো যে অন্য অনেক ডিপার্টমেন্টের থেকে আলাদা। পুরো বিজনেস ফ্যাকাল্টিটা আসলে অন্য ফ্যাকাল্টিদের থেকে আসলে আলাদা করে দেখা যায় এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোর কারণে। তো এই জিনিসগুলো যদি আমরা স্টুডেন্ট এনগেজমেন্ট বাড়াতে পারি। আরেকটা জিনিস অ্যাড করে দিই, যে আমাদের কিন্তু ডিপার্টমেন্টগুলোতে ইউনিয়ন প্রোগ্রাম আছে, কোটি কোটি টাকা পড়ে আছে, রাইট? এখানে যদি আমি প্রত্যেক বছর আমি সে মানে আমি 12 মাসের কথা একটু চিন্তা করি, সে আমি প্রতি মাসে আমি স্টুডেন্টের টার্গেট দিলাম ম্যানেজমেন্ট ক্লাবের মাধ্যমে, যে তোমাদের আমি ঠিক আছে টার্গেট আমার 50,000 টাকা, ওকে ফাইন, আমি এখানে যদি ইনভেস্টমেন্ট করবো, রাইট, 6 লাখ টাকা, আহামরি কিছুই না। যে তোমরা বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলো টার্গেট দিয়ে দিবে, প্ল্যানিং দিয়ে দিবে, এই প্রোগ্রামগুলো তোমরা ইনিশিয়েট করো, ঠিক আছে? তো দেখেন ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। বাংলাদেশে যেটা প্রবলেম, ওই যে সবাই হচ্ছে আরেকজনের তাদের বন্দুক রেখে গুলি করতে চায়, এটা কি প্রবলেম? এক। দ্বিতীয় প্রবলেম, আমি পাবলিক ইউনিভার্সিটি করছি, আমরা পড়েছি, পড়াচ্ছি, এক নম্বর প্রবলেম। দ্বিতীয় হচ্ছে কিছু ল্যাগার্ড মানুষ আছে, তারা চেঞ্জটাকে পজিটিভভাবে নেয় না। হ্যাঁ, এটি ইয়াং কলিগ এসে এই করবে, যাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাতে না, কিন্তু এইসব পাবলিক ইউনিভার্সিটির ব্রোকেস্টির জন্য আসলে আমি করছি। তা আমার বিশ্বাস উইদিন 5 ইয়ার্স, আফটার দ্য 5 ইয়ার্স তুমি এটা নাম লিখে রাখতে পারো। আমি যেহেতু সব ইউনিভার্সিটিতে কম বেশি সম্পর্কে জানি, সকল পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আমার ধারণা দুটো ইউনিভার্সিটি ডেফিনেটলি অনেক বেশি আগাবে। এটা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, আর আরেকটা হচ্ছে মালনের ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সকল 4টে ইউনিভার্সিটি ক্রস করেছে, ওদের যে অ্যাক্টিভিটিস আমরা কিন্তু দেখতেছি, হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে কিন্তু তারা আগাচ্ছে, ভিশন আছে তাদের, ঠিক আছে? ম্যাক্সিমাম মানুষ হচ্ছে চিন্তা করে আমি মানে এটা মানে চাকরিজীবীদের মতো, আসলে টিচার যে ডিফারেন্ট চাকরি সেটা কিন্তু চিন্তা করে, এই যে বললাম হিউম্যান মাইন্ডসেট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক লাইনটা কেটে গিয়েছিল। তো আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনেক রিচ ডিপার্টমেন্ট টাকার দিক থেকে। তো প্ল্যানিং অ্যান্ড যদি ইমপ্লিমেন্টেশন করা যায় ফর দ্য পারপাস অফ দ্য স্টুডেন্টস, ডেফিনেটলি এটাকে অনেক বেশি আগে যাবে। অ্যাজ ইউজুয়াল আমি ব্যক্তিগত মনে করি যে বাংলাদেশে টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেটা আমি জানি। সাউথ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট দিয়েছি, আইইউটি দিয়েছি, স্পেসটি দিয়েছি, আমি বিজনেস স্কুলের মধ্যে দে আর আমাদের টপ। ডেফিনেটলি এই জিনিসগুলো যদি টপ ক্লাস প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিগুলো ইমপ্লিমেন্ট করে,
এই যে এখন ইন্ডিয়ান গ্র্যাজুয়েট যারা আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যে ধরনের গ্র্যাজুয়েট তৈরি করতে পারতেছে, ডেফিনেটলি আমরা ওভাবে তৈরি করে আমাদের অন্য সকল দেশে যখন ওরা যে যাবে, ডেফিনেটলি আমাদের মধ্যে একটা চেঞ্জটা আসবে এবং আমাদের একটা গুড ইনকাম হবে। আজকে অনেক কথা হলো, হ্যাঁ। খুব ভালো লাগলো। যার যার ফার্স্ট সাজেশন, রেকমেন্ডেশন সবগুলো অ্যাড হয়েছে। হ্যাঁ, না, খুব ভালো ডিসকাশন হয়েছে। আমি মনে করি এই ডিসকাশন গুলো আসলে মাঝে মাঝে আমাদের করা উচিত। অথবা সময় সুযোগ হয় না, বাট একটা স্কেজুল করে মাঝে মাঝে আমরা ওয়ান্স ইন আ ওয়াইল সেটা যেভাবেই হোক করা উচিত। কিছু কিছু নতুন আইডিয়া পাই। এবং আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখেছি, অনেক হয়তো কোয়েশ্চেন ছিল আমরা জানি না কতটুকু। আমি মনে হয় ফরিদ ভাই আর ভাস্কর ভাই আরো বেশি অ্যান্সার করতে পেরেছেন, যেটা আমি স্টুডেন্ট লাইফ থেকে একদমই এখন অনেক বছর হয়ে গেছে, প্রায় 9 বছর হয়ে গেছে, আমি টোটালি ডিট্যাচ। তো বাট আমার যতটুকু মনে পড়ছে, বাট লাইফ ইজ এ স্ট্রাগল। এবং আপনি যেটা ফরিদ ভাইয়ের সাথে আমি লাস্ট একটা কথা আমার মনে পড়ছে, আমি একটু অ্যাড করতে চাই। আপনি কি করতে চান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে আমেরিকায় অনেকে আসে দুটো উদ্দেশ্যে, এক হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে, আর একটা হচ্ছে যে আমেরিকাতে আমি কোনোভাবে দেশ ছেড়ে পালাবো, আমি দেশ ছেড়ে আমি এখানে এসে কোনোভাবে সেটেল ডাউন করবো। চয়েস ইজ ইয়োর্স। আপনার চয়েস চেঞ্জ করার অধিকার বা এটা আমার নাই। তবে যে চয়েসে আসেন না কেন, আপনাকে একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে, এবং সেই প্রিপারেশন ক্যান বি ভেরি চ্যালেঞ্জিং, আবার দ্য সেম টাইম অনেকের জন্য সহজও হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে আসলে পড়াশোনাটাকে ফার্স্টে ফোকাস রাখা উচিত। ফোকাসটা অন্যদিকে সরানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। বাট এরপরে লাইফে যদি আপনি মনে করেন এখানে থাকতে চান, বা আমার একটা ছোট ভাইয়ের কথা মনে আছে যে আমার সাথে এমবিএ করেছিল। সে করার পরে সে চলে যায় দেশে, আমি তো থেকে যাই। সে দেশে চলে যায়, বাংলাদেশে চলে যায়। ফেরত যাওয়ার পরে সে নর্থ সাউথের একটা ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে। তারপরে আবার কিছুদিন পরে সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করে, সে পিএইচডি করতে আবার এখানে চলে আসে। এবং পিএইচডি করার পরে হি অলরেডি গট এ জব, শেষ হয়ে গেছে, এবং সে লুজিয়ানার একটা ইউনিভার্সিটিতে সামথিং কল্ড অ্যাসিস্ট্যান্ট লেকচারার অথবা প্রফেসর হিসেবে জয়েন করেছে। সো কিন্তু তার ভিশনটা ছিল একটা, আমি দেখেছি সে এখানে ভিশনটা সেটেল ডাউন করার ছিল না। ভিশনটা ছিল যে আমি পড়াশোনা করে আমি নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাব। পর্যায়ে নিয়ে যাওয়ার পরে অটোমেটিকলি এখন he got a job offer, এবং probably now he's probably thinking of settling down here. তো আপনার ডেস্টিনি আপনাকে নিয়ে যাবে একটা জায়গায়। তো আপনার ইচ্ছা বা লক্ষ্যটা কি সেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি করছেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। এমন না যে আপনি বিজনেস লাইনে এখানে পড়াশোনা করলে এখানে কিছুই করতে পারবেন না। অফকোর্স আপনি বিজনেস লাইনে করলে অবশ্যই করতে পারবেন, হয়তোবা সেটা পরিধিটা একটু সীমিত, কিন্তু তার মানে এই না যে একদমই কিছু নাই। যতদূর আপনারা চেষ্টা করতে পারেন, আমি বলবো চেষ্টা চালিয়ে যান। এবং দেশের মানুষদেরকে অনেক মিস করি। এই পরিস্থিতিতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ফ্যামিলিও দেশে আছে, আমার বাবা মা দেশে থাকে, তাদের জন্য আমার অনেক চিন্তা হয়। স্পেশালি টং দোকান, তুমি বিশ্বের যে দেশে যাও টং দোকান পাবা না। এরকম নাই, তবে নিউ ইয়র্কে কিছু বেশ বাঙালি দোকান আছে যেখানে চায়ের আড্ডা হয়, কিন্তু এখন আপাতত বেরোনো যাচ্ছে না। নিউ ইয়র্কে জ্যাকসন হাইডে আপনার টং দোকান মিস করবেন না। হ্যাঁ, হ্যাঁ, টং দোকান মিস করার সুযোগ নাই। হ্যাঁ, জ্যাকসন হাইটসে আসলে আপনি আপনার মনে হবে না আপনি অন্য কোনো দেশে আছেন, আপনি মনে হবে আপনি বাংলাদেশেই আছেন। আমরা ফর্মালি শেষ করে আমরা 5 মিনিট তোমরা স্টপ থাকো, 5 মিনিট ইনফর্মাল আলাপ করে আমরা শেষ করবো। ওকে, ফর্মালি শেষ করি, তোমরা থাকো। আসলে সবাইকে প্রায় অলমোস্ট 2 আওয়ার্স আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আসলে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি সেই বিষয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশ সরকারের এখন প্রধান যেটা আলোচ্য বিষয় যে গুণগত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন। আমাদের এডুকেশন সবার কাছে আছে, বাট এটাকে কোয়ালিটি এডুকেশন, যার ফলে আমরা অনেক ধরনের আমরা সাবেক স্টুডেন্ট হিসেবে, অ্যালামনাই হিসেবে আমরা কিছু আমাদের সুপারিশ করেছি। আশা করি যারা শুনবে এটাকে অবশ্যই তাদের একটা ইনস্টিটিউশন এখানে অ্যাপ্লাই করবে।
অ্যাজ ওয়েল এজ আমরা ইউএসএতে যারা যেতে চাই ভবিষ্যতে, সেই জিনিসগুলো যাদের গাইডলাইন আমাদের যারা গেস্ট ছিলেন আলী ইউসুফ করিম, ওমর আবদুল্লাহ ভাস্কর এবং মোহাম্মদ ফরিদ, তো তারা দেওয়ার চেষ্টা করেছে। আশা করি আমাদের যারা ভিউয়ার ছিল তারা উপকৃত হবে। তো আগামী বাংলাদেশ আমরা চাই করোনার পরে যে বাংলাদেশটা কমপ্লিটলি একটি ডিফারেন্ট বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশ যাতে আমাদের যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তাদের সাথে শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার ক্ষেত্রে আগায় যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।